এটা বের করে দিয়ে যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আদনান সাইদ মাহাদি, তোমাদের মাহাদি ভাইয়া। আমাদের ওয়ান শট যে এমসিকিউ সলভ ক্লাসটা ছিল ফ্রিতে, যেটা আমাদের দ্বিতীয় পত্র পড়ানোর কথা ছিল, আজকে সেটা মানে আমার মাধ্যমেই আজকে আমাদের যেই ফ্রি কোর্সটা চালু হয়েছিল দ্বিতীয় পত্র কেন্দ্রিক, এটা কিন্তু আজকে আমার ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে। এর মাধ্যমে আমার গত দিন আমি নিয়েছিলাম মানে দ্বিতীয় পত্রের প্রথম 3টা অধ্যায় নিয়েছিলাম। আজকে নিব পরবর্তী যে আমাদের যে 3টা অধ্যায় রয়েছে, এই 3টা অধ্যায় নিয়ে সর্বশেষ আমরা দ্বিতীয় পত্রটা শেষ করে দেব, ঠিক আছে? তো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, যারা সালাম দিচ্ছেন, আচ্ছা, ইমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। একটি পুত্রের গল্প, ওয়ালাইকুম আসসালাম ইমা ইসলাম। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। জেসি চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরেফ জুহি কিছুক্ষণ আগে আমার সাথে ক্লাসে ছিল, আবার চলে আসছে, ধন্যবাদ ভাইয়া। ইসনিহা জাহান তোহা না, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। খাদিজাতুল খুশবু ভাই, এটা কাদের জন্য ক্লাস? মুক্তার হোসেন ভাই, এটা ক্লাস হচ্ছে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছে, ইভেন যারা হচ্ছে মানে বেশিরভাগ প্রয়োজন তাদের, সেটা হচ্ছে যারা 26 ব্যাচে পরীক্ষা দিবে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর হচ্ছে যে কাদের জন্য গুরুত্বপূর্ণ, যাদের ইসলামের ইতিহাসে সংস্কৃতি আছে, ঠিক আছে? অন্য সাবজেক্ট থাকলে ভাইয়া দরকার নাই, যাদের ইসলামের ইতিহাসে সংস্কৃতি নাই তাদের জন্য প্রয়োজন নাই। তারপরেও যদি ভাইয়াকে ভালো লাগে, ভাইয়ার ক্লাস দেখতে ভালো লাগে, তাহলে যুক্ত থাকতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, পলি আক্তার, জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেবসের তারা, তাসনিয়া ফারিন, হীরা তালুকদার, আচ্ছা, মায়াবী রাজকন্যা, শুলি পারভিন, তাই না? জান্নাতুল নিহা, আচ্ছা, 27দের জন্য কি কোনো ক্লাসের ব্যবস্থা করে নাই? হ্যাঁ, 27দের জন্য ভাইয়া তোমাদের কি সিলেবাস কি চেঞ্জ হয়ে গেছে, নাকি তোমাদের কি এই 26-এর সিলেবাসের বাইরে তোমাদের পরীক্ষা হবে? তো তোমাদের তো একই সিলেবাস, তাই না? হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে ভাইয়া তোমার তো আরও 1 বছর সময় আছে, তাই না? তোমার সময় আছে, ঠিক আছে, কিন্তু এখন যদি তুমি ক্লাসটা করো তাহলে তুমি সরাসরি পুরোপুরি না বুঝলেও একটা তো ধারণা পাবা যে এই অধ্যায়গুলোতে কি পড়ানো হচ্ছে, বা এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে, বা ভাইয়া কোনগুলোকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, এই বিষয়গুলো তো তুমি পেয়ে যাবা। সেই ক্ষেত্রে তোমার 27 ব্যাচের জন্য আমরা তো এখানে কোথাও বলি নাই যে এই পরীক্ষাটা শুধুমাত্র 26 ব্যাচের জন্য এই ক্লাস, কোথাও কি লেখা আছে বা কোথাও কি কেউ আমরা বলতেছি যে এটা শুধুমাত্র 26 ব্যাচের জন্য? এটা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছে সবার জন্য এটা, ঠিক আছে? আচ্ছা, সুহানা আঞ্জুম, নুসরাত ইসলাম ফাতিহা, মিহা, তাই না? ওয়ালাইকুম আসসালাম। তাড়াহুড়া কাজ শয়তানের পক্ষ থেকে আসে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে মহুয়া, সরি, জান্নাতুল সোমা, ইসনিহা জাহান তোহা, কেমন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, জেসি চৌধুরী কি বলেছেন? ভাইয়া আম্মু বলতেছেন আমার কমেন্ট নাকি কখনো পড়েন না, সাথে সাথে আপনি পড়েছেন। আচ্ছা আচ্ছা, আম্মু শুনে অবাক। আসলে ভাইয়া যে পড়ি না বিষয়টা এমন না, এখন বিষয়টা হচ্ছে যে তোমরা অনেকে থাকো লাইভে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের মধ্যে আবার কিছু দেখা যায় যে কেউ একটা যদি একটা উদ্ভট ধরনের কমেন্ট করে, তোমরা ওটা রিপ্লাই দিতে ব্যস্ত হয়ে যাও। তো সেখানে দেখা যায় যে কমেন্টে এত কমেন্ট চলে আসে, যেটা অপ্রাসঙ্গিক কমেন্ট চলে আসে ম্যাক্সিমাম। তো সেই ক্ষেত্রে সবার নাম পড়া বা কমেন্টগুলো পড়া, ক্লাসের যে একটা হচ্ছে যে ভাবমূর্তি, এটা নষ্ট হয়, এবং ক্লাসের যে একটা ফ্লো, একটা ধারাবাহিকতা থাকে, এটাও কিন্তু নষ্ট হয়, ঠিক আছে? এই জন্য সবসময় সবগুলো পড়া হয় না। এই জন্য প্রথমেই সবার নামগুলো পড়ে নেওয়ার চেষ্টা করতেছি, যারা যারা সালাম দিছে, কেমন আছে বলতেছো, সকলের নামই পড়তেছি যাতে কেউ মন না খারাপ করে, ঠিক আছে?
জি মাইশা আক্তার ইরা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলিকা তাসনিম, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। এস এম মাহমুদ সাইদ, ভাই মাগরিবের নামাজের পর থেকে টানা ক্লাস করতেছি, এখন এসে নামাজ পড়তে পারি নাই। আরে ভাইয়া তুমি এই সুযোগেই পড়ে নিতা, রাত হয়ে যাচ্ছে তো শীতের দিন। আচ্ছা হ্যাঁ সুহানা আঞ্জুম, হ্যাঁ ভাইয়া আসলে আমরা তো তোমাদের এই ওয়ান শট এমসিকিউ বেসে তো যখন আমরা পেইড কোর্স নামালাম তখন কিন্তু আমরা প্রথম পত্রের কিন্তু ক্লাস করাইছি, ঠিক আছে। ইভেন আমার কিন্তু প্রথম পত্রের আরেকটা ক্লাস যারা তোমরা পেইড বেচে আছো, ওয়ান শট এমসিকিউ বেস যেটা, সেটাতে যারা যুক্ত হয়েছিলেন 99 টাকা দিয়ে, তাদের কিন্তু আরেকটা ক্লাস পাবা, ঠিক আছে। আমি কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম, আরেকটা ক্লাস আমার ক্যান্সেল হয়েছিল সেই ক্ষেত্রে, ঠিক আছে। সুবর্ণা ইসলাম, রাইয়ান আহমেদ, তৌহিদা খন্দকার, ঠিক আছে। তারপরে আর কত নাম পড়বো। আচ্ছা আচ্ছা, ফেরদাউস হোসেন আলিফ, নাহিদা সুলতানা নিসা, কারিমা মিম, আব্দুল কাইয়ুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সুবর্ণা শিকদার, ভাইয়া আমি প্লেতে পড়ি, আমি ভর্তি হতে পারবো? সুবর্ণা শিকদার, হ্যাঁ ভাইয়া সমস্যা নাই, আমরা কাউকে ছোট করে দেখি না, কাউকে বড় করে দেখি না, ঠিক আছে। যারা যুক্ত হতে পারবে শিক্ষাঙ্গনে, শিক্ষালয়ে, তাদের সকলকেই স্বাগতম, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা জি, সুরাইয়া নূর ভূমি, মিজানুর রহমান, আয়েশা আক্তার, মায়া সুলতানা, আলিকা তাসনিম, জি কি এটা, রিয়েক্টর রোজা, ওকে আনকমন নাম, জাইসা প্রমি, প্রেমা চক্রবর্তী, ওকে এখন সবাই যুক্ত হচ্ছে। আচ্ছা মোহাম্মদ মহিউদ্দিন মিসবা, আসসালামু আলাইকুম হুজুর। ভাইয়া তোমার কমেন্টটা খুব ভালো লাগছে, ঠিক আছে, আমি দেখি হুজুরের মতন লাগতেছে না? হ্যাঁ বলতে পারো, কারণ আমি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে অনার্স শেষ করছি, মাস্টার্স করতেছি, সেখানেও আমার মানে মাস্টার্স করতেছি আল হাদিস বিভাগে, যেখানে আমাদের বুখারী এবং মুসলিম কিতাব পড়তে হচ্ছে, এছাড়াও থিসিস আছে, সব মিলে তুমি আমাকে যদি হুজুর বলো, আমার কাছে ভালোই লাগে বিষয়টা। আচ্ছা নাইম ভাই, আচ্ছা রুজিনা হোসেন, আগের ক্লাস প্রথম পত্রের পাইনি, পেইড ব্যাচে আসি। জি ভাইয়া ওটা আমি ক্লাসটা নিব, হ্যাঁ, যেহেতু দ্বিতীয় পত্রের ক্লাস শুরু হয়ে গিয়েছিল, ভাই যেহেতু সকলকেই এখানে ক্লাসে যুক্ত করেছিল দ্বিতীয় পত্র উপলক্ষে, সেই ক্ষেত্রে প্রথম পত্রের ক্লাসটা আমি নিব, ঠিক আছে। হুজুর প্রো ম্যাক্স লাগছে না? হ্যাঁ হুজুরদেরই বাংলাদেশ, বুঝছো, হুজুরদেরই বাংলাদেশ, সমস্যা নেই। টেস্ট এক্সাম আগে নেবেন না ভাইয়া? হ্যাঁ ক্লাস অতি দ্রুত নিয়ে নিব, ঠিক আছে। তোমরা অনেকেই চলে আসছো ভাইয়া, আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে। ওকে সমস্যা নেই, তোমাদের তো আরও 16 জন টিচার আছে, তার মধ্যে হ্যাঁ আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, তোমাদের যে 16 জন টিচার আছে তার মধ্যে একটা ভাইয়া নাহলে আনকমন থাকলো, সমস্যা কি, তাই না? সবাই যে একত্রিত হবে, মানে স্বাদের মধ্যেও তো কিছু স্বাদ ব্যতিক্রম থাকে, তাই না? তো আমি যদি সবার মতনই হই তাহলে তোমরা তো আমাকে মনে রাখবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি আমি হুজুর হিসেবে মনে রাখো, সমস্যা নেই, ওকে কোনো প্রবলেম নাই। আচ্ছা দেখো, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির যে দ্বিতীয় পত্রের আমরা সেদিন প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম দ্বিতীয় পত্র, সেখানে আমরা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র ক্লাসটা নিয়েছিলাম। আর আজকে আমরা নিব চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। ভাইয়া কি সিকিউর ক্লাস নেবেন? যারা পেইড ব্যাচে আমার আছে তাদের আমি অলরেডি বলে দিয়েছি যে প্রথম পত্রের একটা সিকিউ সলভ ক্লাস করাবো এবং দ্বিতীয় পত্রের একটা সিকিউ সলভ ক্লাস করাবো, সাজেশন ভিত্তিক। এবং তোমাদের জন্য মেবি আমাদের এমডি বরিয়ামিন ভাই অলরেডি কোর্স মেবি লঞ্চ করবে, সেখানে তোমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, ফ্রি কোর্স মেবি লঞ্চ করবে, হ্যাঁ। আচ্ছা দেখো, আমরা আজকে তাহলে চতুর্থ থেকে ষষ্ঠ অধ্যায় পড়ে দ্বিতীয় অধ্যায় শেষ করে দিব, হ্যাঁ। এখানে আমরা একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে, আমি এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি সালের কোশ্চেনগুলো নিয়ে আসার চেষ্টা করেছি, সালের কোশ্চেনগুলো সলভ করবো, এতে করে তোমরা বুঝতে পারবে যে কি মানে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো হয় বেশিরভাগ, ঠিক আছে। এটা তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে মানে অধ্যায়গুলো এতটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এটা তোমাদের শুধুমাত্র এইচএসসি এক্সাম না, পরবর্তীতে তোমরা যে অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশন পরবর্তী যে চাকরির পরীক্ষাতে যাবা, সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের এই যে আজকে যে ক্লাস
3 অধ্যায়, এই 3 অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন তোমরা মাস্ট বি পাবাই। হ্যাঁ, চাকরি জীবন বলো, পরবর্তী প্রমোশন বলো, সব জায়গাতে চাকরি পরীক্ষাগুলোতে গেলে বাংলাদেশের যেই আলোচনা, বাংলাদেশের যে ইতিহাস বা বাংলাদেশের যে অধ্যায় সেই আচ্ছা সেই অধ্যায় জানতে গেলে কিন্তু এখান থেকে কোশ্চেন চলে আসে। আচ্ছা, স্মার্টফোন কন্টেস্ট 8 পরীক্ষা কবে হবে? আচ্ছা, এইটা মেবি মানে এটা মূলত হচ্ছে বনি আমিন ভাই বলতে পারবে, কারণ এগুলো হচ্ছে যে অফিসিয়াল মিটিং হয়, মিটিং হওয়ার পরে আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়, এটা আমি সঠিক বলতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, রাবেয়া আক্তার মিম চিটাগাং থেকে দেখতেছে ভাইয়া, তাই না? চিটাগাং। আচ্ছা, তোমাদের রাবেয়া আক্তার মিম, তোমাদের এখন কি চিটাগাং লিখে নাকি চট্টগ্রাম লিখে? মানে ইংলিশ এবং বাংলা দুটাতেই কি সেম লেখা না? এখন বেশ কিছু নাম তো চেঞ্জ হওয়ার কথা। ওকে, আমার প্রথম আমার এমসিকিউ সলভ, সেই প্রথম কোশ্চিন আমরা চলে আসছি। নীল প্রজাপতি, ওয়ালাইকুম আসসালাম। অনেকে নাম পড়ে ফেলেছি, এখন আর নাম পড়তেছি না, এখন সরাসরি ক্লাসে চলে যাই। অলরেডি আমি 13 মিনিট শেষ করেছি। আচ্ছা, ঠিক আছে। চাকরি করবো না ভাইয়া, এস এম সাইদ আহনাফ। আহনাফ সাইদ, চাকরি করবো না, ঠিক আছে ভাইয়া, কিন্তু অ্যাডমিশনে কি করবা? অ্যাডমিশন তো পার হতে গেলে তো তোমাকে অবশ্যই তো তোমাকে এই এমসিকিউগুলো পড়তে হবে, তাই না? আচ্ছা, এটা অ্যান্সার করো তোমরা, যে ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় অবস্থিত? মায়া সুলতানা 1-এর খ। ওকে, তারপরে মায়াবী রাজকন্যা 1-এর গ। তাসনিয়া ফারিন, ইমা ইসলাম 1-এর গ, তাসনিয়া ফারিন। শুধু মনোযোগ দিয়ে ক্লাস করব। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে খুব ব্যাখ্যামূলক খুব একটা ক্লাস নিব না, সেদিন ক্লাস অনেকটা লেন্দি হয়ে গিয়েছিল। হ্যাঁ, মায়াবী রাজকন্যা, বিসমিল্লাহ বলে শুরু করে দিই। হ্যাঁ, ঠিক আছে, ভালো। হ্যাঁ, নীল প্রজাপতি বলেছো কলকাতা। তো যারা বলেছো কলকাতা, তাদেরকে স্বাগতম। আর যারা বলেছো খ বলেছো কে যেন একজন, তো দেখে নিও ভাই। হ্যাঁ, এগুলো অ্যান্সার কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না, ঠিক আছে? ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। আচ্ছা, নিচের কোন ব্যক্তিত্ব দক্ষ কুস্তিগীর ছিলেন? কুস্তি খেলা মানে বুঝো কাবাডি খেলার মতন খেলা, যেটা হচ্ছে যে সুমাইয়া ইসলাম। ভাইয়া আমার নাম একবারও বলে না। সুমাইয়া কত চমৎকার একটা নাম, বাংলাদেশের মধ্যে প্রচলিত সুমাইয়া, সাদিয়া, এই নামগুলো খুব কমন, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। দেখো, নিচের কোন ব্যক্তিত্ব দক্ষ কুস্তিগীর ছিলেন? এই কুস্তি খেলাটা হচ্ছে কিছুটা কাবাডি খেলার মতন। হ্যাঁ, শারীরিক কসরতের মধ্যে একটা খেলা। এই কুস্তিগীর খেলায় যিনি পারদর্শী ছিলেন, এখানকার মধ্যে তোমরা অনেকে অ্যান্সার করেছ। নাদিয়া ইসলাম, হ্যাঁ ভাইয়া, ওকে, সমস্যা নাই। ওকে, মায়া সুলতানের সমস্যা নাই। ওকে, দেখো, নিচের কোন ব্যক্তি কুস্তিগীর ছিলেন? অনেকে তোমরা অ্যান্সার করেছো 2-এর সি। হ্যাঁ, অ্যান্সার তোমরা কারেক্ট। তারপরে আসো, সিপাহী বিপ্লবের প্রাক্কালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিপ্লবের প্রাক্কালে, যে সময় সিপাহী বিদ্রোহ হচ্ছিল, সেই সময়ে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তিতুমিরের প্রকৃত পুরো নাম কেউ জানো তোমরা? তিতুমিরের প্রকৃত নাম? আচ্ছা, আমরা কি বলতেছি যে সিপাহী বিপ্লবের প্রাক্কালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা কি অ্যান্সার কেউ করছো? তিনের অ্যান্সার করো।
আচ্ছা, 3-এর খ বলেছো, 3-এর ঘ বলেছে নুসরাত, 3-এর কি বলেছে মাইশা আক্তার ইরা বলেছে 3-এর ঘ, নুসরাত ফাতেহা 3-এর ঘ। না, মূলত সিপাহী বিপ্লবের প্রাক্কালে ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং, ঠিক আছে? কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন, ঠিক আছে? লর্ড ক্যানিং ছিলেন। ওকে, আচ্ছা পরবর্তীতে যাই। এখন আসো 1947 সালে পাকিস্তান জাতীয়তাবাদের ভিত্তি কি ছিল? 47 বলতে যখন হচ্ছে মানে ব্রিটিশরা যখন দেশ ভাগ করে যায় দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে, সেখানে হ্যাঁ নীল প্রজাপতি, থ্যাংক ইউ তোমাকে। ভাইয়া কোন পেজ থেকে কমেন্ট দেখতেছেন? এমডি বনিয়ামিন পেজ থেকেও দেখা যাচ্ছে, দিয়া ইসলাম, হ্যাঁ, এবং চলশিখি পেজ থেকেও তোমরা পাওয়ার কথা। দেখো 1947 সালে পাকিস্তানের জাতীয়তাবাদের ভিত্তি কী ছিল? এখানে অপশান আছে হচ্ছে ধর্ম, ভাষা, শিক্ষা, বর্ণ। এই জাতীয়তাবাদের যে ভিত্তিটা ছিল, ভিত্তিটা হচ্ছে যে হ্যাঁ তোমরা যে অ্যান্সার করেছো ধর্মভিত্তিক, ঠিক আছে? সুবর্ণা শিকদার কমেন্ট পড়বো না কেন ভাইয়া? এখন দেখো উদ্দীপকটা পড়ি এবং 5-6 নাম্বার আমরা উত্তর দেবো, ঠিক আছে? দেখো জুমার নামাজের খুতবায় ইমাম সাহেব মুসল্লিদেরকে সঠিকভাবে ধর্মচর্চার মাধ্যমে ইসলাম কর্তৃক অবশ্য পালনীয় কর্তব্য যথাযথভাবে পালন করার পরামর্শ দেন, ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলো আমি বোর্ডের কোশ্চেনগুলো নিচ্ছি। দেখো এটা 2019 সালের কোশ্চেন, 19 সালে যে পরীক্ষা ছিল সেখানকার কোশ্চেন। দেখো উদ্দীপকে বাংলার কোন সংস্কারকে ইঙ্গিত করা হয়েছে? দেখো মুসল্লিদেরকে সঠিকভাবে ধর্মচর্চার মাধ্যমে ইসলাম কর্তৃক অবশ্য পালনীয়, সেটা কে ছিলেন? সেখানে আমরা কাকে দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই যে হাজী শরীয়তুল্লাহ, যিনি ফরাজি আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? সেই হাজী শরীয়তুল্লাহর সাথে এটা মিল পাওয়া যায়, ঠিক আছে? পরবর্তী স্লাইডে যাই। দেখো উক্ত সংস্কারকের আন্দোলনের মূলে কি ছিল? মানে উক্ত যিনি সংস্কার করেছেন সেই সংস্কারকের আন্দোলনের মূলে কি ছিল? অনইসলামিক রীতিনীতি পরিহার করা, ইসলামকে কুসংস্কার মুক্ত করা, মুসলিম সমাজকে আত্মচেতনায় উদ্বুদ্ধ করা। তাহলে এটা কোনটা অ্যান্সার হবে ভাইয়া বলো? মুসলিম সমাজকে আত্মচেতনায় উদ্বুদ্ধকরণ, তারপরে ইসলামকে কুসংস্কার মুক্ত রাখা, আর কি অনইসলামিক রীতিনীতি পরিহার করা, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাই যে এখানকার সবগুলোই কিন্তু আমরা মূলত হচ্ছে যে হাজী শরীয়তুল্লাহর মাঝে আমরা দেখতে পাই, ঠিক আছে? তারপরে আসো দ্বৈত শাসন কত সালে প্রবর্তিত হয়? দ্বৈত শাসন কত সালে প্রবর্তিত হয়? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দ্বৈত শাসন কত সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অবশ্যই কিন্তু তোমরা মাথা রাখবা। তাহলে এটা কত সালে? 1765 সালে, ঠিক আছে? কত সালে? 1765 সালে। তারপরে আসো হাজী মোহাম্মদ মহসিনের পৈতৃক নিবাস কোথায়? হাজী মোহাম্মদ মহসিনের পৈতৃক নিবাস কোথায়? নওয়াব আব্দুল লতিফ, হাজী মোহাম্মদ মহসিন, এদের পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুরে, ঠিক আছে? এখানে যেহেতু আসছে যে পারস্য, ইরাক, আরব, আফগানিস্তান, আমি নিজ জেলা মনে করছিলাম, যাই হোক এখানে অপশান দেখি নাই আমি। পৈতৃক নিবাসটা হচ্ছে কোথায়? পারস্যে, ঠিক আছে? তারপর দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের আশু লক্ষ্য ছিল, মানে হচ্ছে ভারতীয় কংগ্রেস যে গঠন হয় এই গঠনের তাদের মূল লক্ষ্য কী ছিল? দেখো ভারতীয়দের মধ্যে যোগসূত্র স্থাপন, বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি, সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি। দেখো ভালো করে কোশ্চেনটা বুঝবা যে ভারতীয় যে জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল, এই কংগ্রেসে ভাইয়া এমসিইউ লিখতে হবে, তোমাদের মেবি পিডিএফ দেওয়া হবে না, হ্যাঁ? যারা হচ্ছে মানে পেইড ব্যাচে আছে তারা পিডিএফ পাবে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে পরবর্তী ভিডিও দেখে নিয়ে পেজ থেকে তোমরা মার্ক করে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো ভারতীয়দের মধ্যে যোগসূত্র স্থাপন, আর এটা হচ্ছে বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি। আমরা যদি অপশনগুলো পড়ি তাহলে দেখবো যে 1 আর 2 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? তারপরে আসো বঙ্গভঙ্গের কারণ হলো কি? মানে বঙ্গভঙ্গ যেটা 1905 খ্রিস্টাব্দে হয়েছিল, এটার মূল কারণ কি ছিল? আমরা দেখি যে বঙ্গভঙ্গ হয়েছিল মূলত বাংলাকে ভাগ করার একটা প্রচেষ্টা ছিল। এটাতে তোমরা বলতে পারো যে বাংলার যে হচ্ছে তৎকালীন বিহার এবং
মানে বাংলা দুটা মিলেই যেই বঙ্গদেশ ছিল, এই বঙ্গদেশকে ভাগ করার মূল উদ্দেশ্য ছিল যে বাঙালি জাতীয়তার কিছুটা হচ্ছে যে হস্তক্ষেপ করা এবং পূর্ব বাংলার উন্নতি সাধন করা। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বঙ্গভঙ্গের যে কারণগুলো আমরা বলতে পারি, তাহলে এখানে প্রশাসনিক, রাজনৈতিক এবং ধর্মীয়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সবগুলোই আমরা দেখতে পারি। প্রশাসনিক দিক থেকে দেখতে পারি যে তাদেরকে মানে তাদের প্রশাসনকে, অর্থাৎ এই ভারত, অর্থাৎ যে বঙ্গদেশ, এই বঙ্গদেশের প্রশাসনিক দিক থেকে তাদেরকে খর্ব করা, রাজনৈতিক দিক থেকে পিছিয়ে দেওয়া এবং ধর্মীয় দিক থেকে আলাদা করা। ঠিক আছে, সবগুলোই আমরা অ্যান্সার সঠিক সবগুলোই। হ্যাঁ, তারপর আসো, মুঘল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? মুঘল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? আমরা যেহেতু তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় পড়তেছি, এটা তৃতীয় অধ্যায়, মুঘল শাসকের পরে এই অধ্যায়টা এসেছে, এই কারণে আমরা বলতেছি কোশ্চিন হচ্ছে মুঘল বংশের সর্বশেষ সম্রাট কে ছিলেন? হ্যাঁ, আরএফ জুহি। ওকে, প্রথম বাহাদুর শাহ, এটা কে বলেছে? সুমাইয়া ইসলাম। কেন ভাইয়া? স্নেহা মেহেরিন। প্রতিটা বংশের প্রতিটা অধ্যায় পড়তে গিয়ে মুঘল বংশ বলো বা হচ্ছে যে ওই দিল্লি সালতানাত বলো কিংবা এই প্রথম অধ্যায়গুলো বলো, প্রত্যেকটা বংশের সূচনা করেছেন কে এবং শেষ করেছেন কে? হ্যাঁ, শুরু কার মাধ্যমে, শেষ কার মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ কে শাসক হিসাবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, শুরু, শেষ এবং হচ্ছে সর্বশ্রেষ্ঠ কে, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে সুবর্ণা শিকদার কি বলছো? আলহামদুলিল্লাহ, ভুল। আচ্ছা, মুঘল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ওকে, তারপরে যাও। 1957 সালে কোন যুদ্ধটি, মানে 1757 সালে কোন যুদ্ধটি সংঘটিত হয়? আমরা দেখতে পাই যে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে যে যুদ্ধটা হয় পলাশির প্রান্তরে, পলাশির যুদ্ধ, এই পলাশির যুদ্ধে বাংলার স্বাধীন নবাবের পতন ঘটে। ঠিক আছে, তাহলে পলাশির যুদ্ধ। তারপরে আসো, বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? আমরা দেখতে পাই যে 1757 সালে হয় পলাশির যুদ্ধ এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। 13-র কত নম্বর অ্যান্সার হবে? 1757। তোমরা কিন্তু এই যুদ্ধের সালগুলো অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এই যুদ্ধের নামগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আসো, দ্বৈত শাসন ব্যবস্থায় মূলত বাংলার পূর্ণ ক্ষমতা কার হাতে চলে যায়? দ্বৈত শাসন ব্যবস্থায় মূলত বাংলার পূর্ণ ক্ষমতা কার হাতে চলে যায়? ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, কোশ্চিন ভালো করে বুঝবা, তারপরে অ্যান্সার করবা। দ্বৈত শাসন যেটা ব্যবস্থা, এই ব্যবস্থায় মূল মানে দেওয়ানি এবং হচ্ছে মানে তোমার হচ্ছে প্রশাসনিক এবং হচ্ছে রাজস্ব, দুইটা ভাগ, সেটা হচ্ছে দ্বৈত শাসন। এর মাধ্যমে পূর্ণ ক্ষমতা কার কাছে চলে যায়? যার কাছে রাজস্ব ব্যবস্থা থাকে সেই মূলত সব কিছুর ক্ষমতাধর হয়ে যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, ইংরেজ কোম্পানি হাতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে চলে যায়। ঠিক আছে, কোশ্চিন বুঝে তারপরে অ্যান্সার করবা। দেখো, ফরায়েজে আন্দোলনের মূল কেন্দ্র ছিল কোথায়? যে হাজী শরীয়তুল্লাহর যে আন্দোলনটা গড়ে তোলে ফরায়েজি আন্দোলন, হ্যাঁ, সেই আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল? দিনাজপুর, ফরিদপুর, দিনাজপুর, বারাসাত, শরীয়তপুর। হ্যাঁ, সময় নাই, আমি জাস্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে ফরিদপুর। ঠিক আছে, এটা প্রথমত একটা ধর্মীয় আন্দোলন ছিল, পরবর্তীতে এটা তার ছেলে দুদু মিয়া সেটাকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করে। এই যে কোশ্চিন চলে আসছে, ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক রূপ দেন কে? তার ছেলে দুদু মিয়া। ঠিক আছে, তিতুমিরের প্রকৃত নাম কি? এটা তোমাদের একটু আগেই বলেছিলাম, তোমরা এটা অনেকেই বলেছো, এটা পারার কথা, মীর নিসার আলী তিতুমির। তারপর আসো, সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? হ্যাঁ, তাহলে বলো, সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? এই সিপাহী বিদ্রোহের ফলে আমরা দেখতে পাই তাসনিম জান্নাত তৃষা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেক লেট করে ফেলেছেন আপনি।
ওকে, দেখো সিপাহী বিদ্রোহের ফলে আমরা মূলত দেখতে পাই কি, যে মুঘল শাসনের যেই মুঘল সম্রাট যারা ছিলেন তাদের কিন্তু শেষ অস্থিটা বলা যায় যে ভাইয়া ক্লাসের ফাঁকে একটা ইসলামিক গজল বললেন, তুমি কি এখানে ওয়াজ শুনতে আসছো? হ্যাঁ, যে তোমাকে আমি ইসলামিক গজল বলে শোনাইব? তোমরা যদি শুনতেই চাও তাহলে ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোতে যুক্ত থাকো, তোমাদের শোনানো হবে ইনশাল্লাহ। আমাদের যেসব ভাইয়ারা গান পারে সেসব ভাইয়ারা তোমাদের গান শোনা হবে, ঠিক আছে? রূপা ইসলাম, রূপা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 18C বলেছো তোমরা না, যে সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা হচ্ছে 1857 সালে, ঠিক আছে? তারপরে যাও, ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দলের নাম কি? ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দলের নাম কি, যেটা 1885 সালে যেটা গঠিত হয়, সেটার নাম কি? ভারতীয় জাতীয় কংগ্রেস, ঠিক আছে? তারপর দেখো, মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণ ছিল কি? অর্থাৎ এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস, এই কংগ্রেসের এগেনস্টে গিয়ে মূলত মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে? ওকে, তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণ কি ছিল? কংগ্রেসের সাম্প্রদায়িক মনোভাব, মুসলমানদের স্বতন্ত্র জাতীয় চেতনার উন্মেষ, আর কি ছিল? মুসলমানদের প্রতি ব্রিটিশদের বিদ্বেষমূলক নীতি, ঠিক আছে? অর্থাৎ এটার মূলত ছিল হচ্ছে ধর্মীয় দিক থেকে পিছায় রাখা, ঠিক আছে? মুসলমানদেরকে ধর্মীয়গত কারণ থেকে পিছায় রাখা, এটাই মূলত ছিল। আচ্ছা, ফাহিম কি বলেছো ভাইয়া? যে ভাইয়া বিয়ের একটা হাদিস বলো ক্লাস শেষের আগে। তোমার ভাইয়াই এখনো বিয়ে করতে পারে নাই, তোমারে আমি কি হাদিস শোনাবো? ছেলেবেলে কার মধ্যে কি ঢোকাই। হ্যাঁ, আমরা যদি দেখি যে তিনটা অপশন আছে, তিনটা অপশনই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে ঘ। এখন দেখো, অবিভক্ত বাংলার রাজধানীর নাম কি ছিল? অর্থাৎ যে বঙ্গভঙ্গের আগে যে বঙ্গ ছিল, এই বাংলার যে রাজধানী ছিল, রাজধানীর নাম কি ছিল? রাজধানী ছিল হচ্ছে কলকাতা, ঠিক আছে? তারপরে আসো, কিসের ভিত্তিতে লাহোর প্রস্তাব উপস্থাপন করা হয়? লাহোর মানে হচ্ছে যে পাকিস্তান এবং ভারত 1947-এর আগে যে লাহোর প্রস্তাব গঠন করা হয়েছিল, সেই এই লাহোর প্রস্তাব কি কারণে, কিসের ভিত্তিতে উপস্থাপন করা হয়? এটা মূলত ছিল হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। অর্থাৎ যে আমরা দেখি যে ভারতীয় জাতীয় কংগ্রেস কিছুটা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এবং এর ফলে আমরা দেখতে পারি যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর ফলে আমরা দেখতে পাই দ্বিজাতি তত্ত্ব, যেটা এই দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে আমরা দেখতে পাই যে মুসলমান এবং হিন্দুদের নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করার উদ্দেশ্যেই দেখা যায় যে এই লাহোর প্রস্তাবটা উপস্থাপন করা হয়, ঠিক আছে? বাপ্পি আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তারপর দেখো, ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? হ্যাঁ, ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন বলো? লর্ড কার্জন, লর্ড রিপন, নাকি লর্ড ডালহৌসি, নাকি লর্ড মাউন্টব্যাটেন? কোনটা হবে? অ্যান্সার দাও। ওকে, সময় বেশি না নেই। ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন কে? লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে? তারপরে আসো, খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের লক্ষ্যটা কি ছিল? খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন, যেটা মহাত্মা গান্ধী, মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, তিনি যেই অসহযোগ আন্দোলন করেছিলেন, মূলত এই খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের লক্ষ্যটা কি ছিল? এটা যে দেখো, ভারতের স্বাধীনতা অর্জন, তুরস্কের অখণ্ডতা রক্ষা এবং বিদেশি পণ্য বর্জন। দেখো, এই যে তুরস্কের অখণ্ডতা যে রক্ষা যেটা বলা হচ্ছে, এটার কারণটা তোমাদেরকে একটু বলে নিই। খিলাফত বলতে যেটা বোঝায়, ইসলামী খিলাফত যেটা বোঝায়, তোমরা প্রথম পত্রে পড়ে আসছো যে মুসলমানদের মধ্যে গণতান্ত্রিকভাবে তাদের পরবর্তী
খলিফা নির্বাচিত হবে, ঠিক আছে। তো সেই খলিফা নির্বাচনের প্রক্রিয়াটা হবে গণতান্ত্রিকভাবে, এখানে কোনো বংশ পরাক্রমা চলবে না। তো সেইটা সর্বশেষ আমরা ইতিহাসে দেখতে পাই কোথায়, তুরস্কে অবস্থিত ছিল, ঠিক আছে। তুরস্কে সর্বশেষ তুরস্কে এই খিলাফত যে প্রক্রিয়াটা এটা অবস্থিত ছিল। তো সেখান থেকে আমরা ভারতে যারা মুসলমান ছিল এরা মূলত তুরস্কের অখণ্ডতা ছিল এটাকে নিজেদের রক্ষার জন্য যে আন্দোলনটা করেছিল সেটা হচ্ছে খিলাফত আন্দোলন, ঠিক আছে। আর অসহযোগ আন্দোলন যেটা করেছিল মোহনদাস করমচাঁদ গান্ধী, তার ছিল কি ভারতের স্বাধীনতা অর্জন, ঠিক আছে। এর ফলে কি হয়, এই অসহযোগ আন্দোলনে মূলত এই বিদেশি পণ্য বর্জন করা হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার কিন্তু আমরা এখানে সবগুলোই পেয়ে যাচ্ছি। আচ্ছা, উদ্দীপকটা আমরা পড়ি। জলিল মিশর থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন, দেশে ফিরে তিনি ধর্ম সংস্কার আন্দোলন শুরু করেন, ঠিক আছে। দেশে ফিরে কি করেন, তার সাথে আন্দোলন শুরু করেন। হাসান তার সাথে যুক্ত হয়ে এটিকে রাজনৈতিক আন্দোলনের রূপ দেন। সকল বোর্ড, এটা 2018 সালে কোশ্চিন। আচ্ছা, উদ্দীপকের জলিল এবং হাসানের আন্দোলনের সাথে মিল পাওয়া যায় কার সাথে? দুই বন্ধু বাইরে থেকে পড়াশোনা করছে, করার পর দেশে আসছে, দেশে আসার ফলে কি হয় যে ধর্মীয় শিক্ষা লাভ করেন, দেশে তিনি ধর্ম সংস্কার আন্দোলন শুরু করেন। এই দুই বন্ধুর সাথে কার কার মিল পাওয়া যায় দেখো, তিতুমির এবং গোলাম মাসুদ, হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়া, তিতুমির এবং মিসকিন শাহ, দুদু মিয়া এবং গাজীউদ্দিন হায়দার। এর মধ্যে আমরা দুইজন ব্যক্তি পাই যারা হচ্ছে এর মধ্যে আমরা পাই কাকে, হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়া, ঠিক আছে। ইনারা এই হাজী শরীয়তুল্লাহ ছেলে কিন্তু দুদু মিয়া, ইনারা নিজেদের মধ্যে কি করেন, এই যে ধর্ম সংস্কার আন্দোলনে নিজেদেরকে নিযুক্ত করেন। আচ্ছা ভাইয়া, কাল থেকে পরীক্ষা শুরু, ক্লাস ছিল তাই অনলাইনে ছিলাম, শেষ আর অনলাইনে আসবো না। আচ্ছা ভাইয়া, ফার্স্ট পার্টের ক্লাসটা কবে নেবেন? এইটা মূলত হচ্ছে যে এই রুটিন তৈরি, এখন আমি রুটিনটা হাতে পাই না। রুটিনটা হাতে পাইলে বলতে পারতাম যে আমার ক্লাসটা কবে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো রুটিনটা চেক করো, তাহলে বুঝতে পারবা যে ক্লাসটা কবে হবে, ঠিক আছে। তাহলে এখানে উত্তরটা কি, হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়া, ঠিক আছে। আচ্ছা, এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য কি ছিল দেখো, এই যে ফরাজি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? ইসলামের শুদ্ধিকরণ, মুসলমানদের রাজনৈতিক এবং সামাজিক সংস্কার সাধন, বিধর্মীদের ইসলামী ভাবাদর্শে আকৃষ্ট করা। এটা যদি আমরা মূলত এই দুইটাকে দেখি, এই দুইটা কিন্তু মূলত আমরা এর মাঝে পেয়ে যাই, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে দুইটাকে পেয়ে যাই। এই তিনটা যে বিধর্মীদের ইসলামী ভাবাদর্শে, অর্থাৎ যে ইসলামের যে দাওয়াত প্রচার, এইটা কিন্তু না, মূলত তারা ছিল মুসলমানদের সংস্কার করার উদ্দেশ্যে কিন্তু এই ফরাজি আন্দোলনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে অ্যান্সার হবে ক। ওকে, পরবর্তীতে যাই। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে গঠন করেন? প্রশ্নটা ভালো করে দেখবা। মোহামেডান লিটারেরি সোসাইটি একটা আলাদা নামে আছে, আরেকটা কি সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তাহলে এই দুটাকে তোমরা তালগোল পাকায় ফেলবা না, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করেন কে? তোমরা কি অ্যান্সার দিয়েছো? 26-এর আর 27 অ্যান্সার কেউ দেও না এখন। আচ্ছা, ওকে। তাহলে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করেন কে? সৈয়দ আমির আলী, ঠিক আছে, সৈয়দ আমির আলী। পরবর্তীতে যাই। ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন কে? ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেখো, এখানে এই কোশ্চিনটা দেখো কত সালে আসছে, সকল বোর্ড 2017 এবং 2016। কোশ্চিনটা একটু কনফিউজিং না? তোমাদের জন্য কনফিউজ তৈরি করতেছে না? দেখো কনফিউশন কি, প্রথমে নাম আসছে হাজী শরীয়তুল্লাহ, তারপর আসছে দুদু মিয়া, তারপর আসছে তিতুমির, ঠিক আছে। তাহলে সৈয়দ আহমেদ খানের নামটা বাদ দিই। এই যে তিনজনের নাম আসছে, আমরা কি জানি যে এই ফরাজি আন্দোলনে মূলত দুইজন প্রধান ছিলেন, একজন হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, একজন দুদু মিয়া। এখন কোশ্চিনে আসছে যে ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন কে? তাহলে নেতৃত্ব তো দুইজনই দিয়েছে, তাই না? এই ক্ষেত্রে তোমরা অ্যান্সার করবা কোনটাতে? হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধিটা হচ্ছে যে অ্যান্সারের ক্ষেত্রে প্রথম যিনি কে ছিলেন বা এই আন্দোলনটার প্রতিষ্ঠাতা কে, এই আন্দোলনটা শুরু করছেন কে, তার নামটা এখানে আমাদের অপশানে অ্যান্সার করতে হবে, ঠিক আছে।
তাহলে অ্যান্সার কি হবে? হাজী শরীয়তুল্লাহ। তারপর আসো, তিতুমির বাসার কেল্লা কোথায় নির্মাণ করেন? এটা প্রশ্নটা সহজ মনে হলেও এই প্রশ্নটা কিন্তু সালের কোশ্চেন, ঠিক আছে? এই জন্য তোমরা এটা অবশ্যই মাথায় রাখবা। এটার বলে দিলাম না অ্যান্সার। আচ্ছা দেখো, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে লন্ডন থেকে ফিরে এসে সবুজ ভূঁইয়া সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কুসংস্কার এবং গোঁড়ামি পরিত্যাগ করে বিজ্ঞানসম্মত শিক্ষা গ্রহণের আহ্বান জানান। এ লক্ষ্যে তিনি একটি ক্লাব গঠন করেন। এর মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা চালান। কোথায়? বাইরে থেকে তিনি পড়াশোনা করছেন, করার পরে দেশে আসার পরে দেশের জনগণকে তিনি সেই আধুনিক শিক্ষায় শিক্ষিতকরণের প্রচেষ্টা চালান, ঠিক আছে? এই ব্যক্তিটা কে? উদ্দীপকের সবুজ ভূঁইয়ার কার্যাবলীতে কোন সংস্কারকের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়? তাহলে আমরা এখানে কি দেখি? অপশানে আসছে সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ, হাজী মোহাম্মদ মহসিন, সৈয়দ আমির আলী। হ্যাঁ, এখানকার মধ্যে হচ্ছে নবাব আব্দুল লতিফ, যিনি মোহামেডান লিটারেরি সোসাইটি গঠন করেছিলেন, ঠিক আছে? উক্ত সংস্কারকের কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে সহমর্মিতা, বিদ্যুৎসাহিতা, সহমর্মিতা, বিদ্যুৎসাহিতা, ঠিক আছে? স্বজন প্রীতি, এইটা কিন্তু তার সাথে যায় না, ঠিক আছে? অ্যান্সার হবে 1 আর 2। 76-এর মন্বন্তর বা মহাদুর্ভিক্ষ কত খ্রিস্টাব্দে হয়েছিল? দেখো, 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশান দেখো, 1170, 1770, এটা 1570, 1870। 1176 হচ্ছে বাংলা সাল ছিল, ঠিক আছে? 1176 কি ছিল? 1176 ছিল বাংলা সাল, আর 1770 ছিল খ্রিস্টাব্দ। সেই দিক থেকে আমরা বলতে পারি যে 76-এর মন্বন্তর হয়েছে কত সালে? বাংলা হলে 1176 বঙ্গাব্দ, আর ইংরাজি হলে 1770 খ্রিস্টাব্দ, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 1770। ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? দেখো, এখানে অপশন কি কি আছে? সৈয়দ আমির আলী, নবাব আব্দুল লতিফ, হাজী মোহাম্মদ মহসিন, মৌলানা ভাসানী। তাহলে এখানে তোমরা কার অ্যান্সার করবা বলো? ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। তোমরা মোহামেডান লিটারেরি সোসাইটি আর একটা মোহামেডান অ্যাসোসিয়েশন, এই দুইটা নাম কিন্তু গোলমাল পাকায় ফেলো, ঠিক আছে? তো এখান থেকে লিটারেরি সোসাইটি সেটা হচ্ছে নবাব আব্দুল লতিফ, আর আমির আলী করেন কি? ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। আচ্ছা, লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? শেখ মুজিবুর রহমান, AK ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী এবং আব্দুল লতিফ। এটার অ্যান্সার তোমরা দাও। আচ্ছা, সময় না নেই। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? দেখো, অপশানের মধ্যে আছে শেখ মুজিব, AK ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, আব্দুল লতিফ। এটার অ্যান্সার হবে শেরে বাংলা AK ফজলুল হক, ঠিক আছে? এখন দেখো, উদ্দীপকটি পড়ো, 35 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো, 2500 উপজেলার ভূমি মহাজনেরা কৃষকদের ধান চাষের পরিবর্তে আখ চাষে বাধ্য করে। ভূমি মহাজনেরা, আচ্ছা, এ বাধ্যতা স্বীকার না করলে তাদের অত্যাচার ও নির্যাতনের ফলে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এমতো অবস্থায় জহির হোসেন ভূমি মহাজনদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কৃষকদের সংগঠিত করার পদক্ষেপ গ্রহণ করেন, ঠিক আছে? জহির হোসেনের সাথে বাংলার কোন বীরের কর্মপ্রতিষ্ঠার সাদৃশ্য দেখা যায়? এটার অ্যান্সার কি হবে? এটা হচ্ছে, আচ্ছা ভাইয়ার নাম এবং সাল মনে থাকে না কেন? বারবার পড়তে হবে ভাইয়া, বুঝে বুঝে পড়তে হবে, নাহলে নাম এবং সাল মনে থাকবে না। দেখো, তাহলে 35-এর অ্যান্সার কি হবে? 35-এর অ্যান্সার হবে হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, ফকির মজনু শাহ, তিতুমির। এর মধ্যে অ্যান্সার হবে মীর নেসার আলী তিতুমির, ঠিক আছে? তিনি কৃষকদের সংগঠিত করেন, কৃষকদের ন্যায্যতা ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি আন্দোলন করেন। পরবর্তীতে এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কেন? এটা তো সহজ একটা বিষয়, এটা তো তোমরা পারবাই। আমি সালের কোশ্চেন জন্য নিয়ে আসছি। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে? দেখো, 1757 সালে কি হয়? পলাশির যুদ্ধ হয়, ঠিক আছে? অতঃপর আমরা দেখতে পাই যে সিপাহী বিদ্রোহ কত সালে হয়? এই বক্সার যুদ্ধ কত সালে হয়? 64, 57, তারপর 64। আর দেওয়ানি লাভ করে কত সালে? দেওয়ানি লাভ করে 65 সালে, ঠিক আছে? এটা কি? এটা ভাইয়া আমারটা হয়েছে, ওকে ভাইয়া,
আপনারটা সঠিক হয়েছে, ওকে, সমস্যা নেই। তাহলে 1765 সালে, ঠিক আছে, অ্যান্সার কি হবে 1765। আচ্ছা, ফরাজি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কি ছিল? এটা তোমরা সবাই বুঝো, এটা সহজ একটা কোশ্চেন, এটা অ্যান্সার দিলাম না। আসো, মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা কিন্তু এর আগে আমি বলে দিয়েছি, ঠিক আছে, যে নওয়াব আব্দুল লতিফ। তারপর আসো, ইংরেজদের সাথে যুদ্ধে তিতুমিরের পরাজয়ের কারণ কি ছিল? আর আচ্ছা, বাঁশের কেল্লা নির্মাণ করে তিতুমির প্রথমত কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের উদ্দেশ্যে তিনি আন্দোলন শুরু করেন, পরবর্তীতে এটা ইংরেজ বিরোধী আন্দোলনে চলে যায়, ঠিক আছে। এখন কোশ্চিন হচ্ছে যে যুদ্ধে তিতুমির পরাজয় বরণ করেছিল কেন? দেখো, তিতুমিরের সমর্থকদের অসহযোগিতা, ইংরেজদের উন্নত যুদ্ধ কৌশল, তিতুমির কর্তৃক প্রচলিত প্রচলিত অস্ত্রের ব্যবহার। মূলত তিতুমিরের সমর্থকরা তাকে কিন্তু যথাযথ সহযোগিতা করেছিল, কিন্তু ইংরেজদের উন্নত যুদ্ধ কৌশল এবং তাদের যে তিতুমিরের যে প্রচলিত অস্ত্র, এই প্রচলিত অস্ত্রের কারণে মূলত তিতুমির পারে নাই, ঠিক আছে। তারপর আসো, বঙ্গভঙ্গের উদ্দেশ্য কি ছিল? ঐক্যবদ্ধ আন্দোলন দমন, পূর্ব বাংলার উন্নয়ন সাধন, ইংরেজ শাসন দীর্ঘায়ীকরণ। এই সবগুলোই হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ হচ্ছে প্রেক্ষাপট বোঝার জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন আসো, বালিয়াটির বাজার, আচ্ছা, বালিয়াটির বাজারটির মালিকানা বংশানুক্রমে ভাবে বালিয়াটির জমিদারদেরই ছিল, ঠিক আছে। বালিয়াটি একটা জায়গার নাম। এক পর্যায়ে ঢাকার ব্যবসায়ীরা বাজারের ইজারা নিয়ে ইচ্ছামতো খাজনা আদায় করতে থাকেন, কিন্তু বাজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নামেমাত্র জমিদারদের দুর্বল উত্তরাধিকারীদের পালন করতে হয়। আচ্ছা, নামমাত্র জমিদারদের দুর্বল উত্তরাধিকারীদের পালন করতে হয়। আচ্ছা, উদ্দীপকে ঢাকার ব্যবসায়ীদের আচরণের সাথে বাংলার কোন বিদেশিদের আচরণ? এটা সহজ, এটা তো বুঝে নিবা যে প্রথমত তারা হচ্ছে যে এই 1765 সালে যেই দিওয়ানি লাভ করে, দিওয়ানি লাভের ফলে কিন্তু এই কাজটা তারা করেছিল ইংরেজরা, ঠিক আছে। তারপরে আসো, যে উক্ত ইজারা লাভের ফলে ইতিহাসের আলোকে যা ঘটেছিল তা হলো নবাবের ক্ষমতা হ্রাস পেয়েছিল, হ্যাঁ এটা সত্যি। ব্রিটিশদের প্রভুত্ব বৃদ্ধি পেয়েছিল, হ্যাঁ এটা সত্যি। মুঘল শাসনের অবসান ঘটেছিল, হ্যাঁ এটাও সত্যি। সবগুলো অ্যান্সার হবে। মূলত সিপাহী বিদ্রোহটা যেহেতু 18 সালে হয়েছিল, সেহেতু এর অ্যান্সার 1 আর 2, ঠিক আছে। মুঘল শাসনের অবসান ঘটেছিল, কিন্তু এটা কিন্তু অনেক পরে, ঠিক আছে, এই জন্য প্রাসঙ্গিকতা আমরা বলতে পারি যে 1 আর 2, ঠিক আছে। এখন দেখো যে আমরা কিন্তু, ভাইয়া আপনি পড়াইতেছেন 5G স্পিড আর আমাদের রিপ্লাই 4G স্পিড। তোমাদের যে রিপ্লাই করতে হবে এটা খুব একটা বিষয় না, বুঝছো। তোমাদের বিষয় হচ্ছে এই যে মুনতাহা বিনতে রাশিদা, ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পরে আসছে, এসে আবার সালাম দিতেছে, তাই না? কতক্ষণ হয়েছে? আল্লাহ, 45 মিনিট হয়েছে। আরও মিনিমাম 45 মিনিট তোমাদের থাকতে হবে। আরও 2টা অধ্যায় আছে। তোমাদের অ্যান্সার করতে হবে না, তোমরা জাস্ট হচ্ছে যারা অ্যান্সার করতেছো করবা, সমস্যা নাই, স্পিড বাড়াতে হবে না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেখতে হবে, দেখার সাথে উত্তর করার যে একটা কি বলবো ক্ষমতা, এটা রাখতে হবে, যে দেখে যেন বুঝতে পারো যে হ্যাঁ তোমাদের কোনটা উত্তর হচ্ছে। ওকে, দেখো এই পঞ্চম অধ্যায়ে চলে আসছি। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কে? শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, নাকি আবুল মনসুর আহমদ? কোশ্চিনটা ভালো করে দেখো, যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কে, ঠিক আছে। যুক্তফ্রন্টের যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। আসো, যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য কী ছিল? ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা, মুসলিম লীগের বিরুদ্ধে জয়লাভ করা, রাজনৈতিক অনৈক্য দূর করা, প্রাদেশিক স্বায়ত্তশাসন আদায় করা। দেখছো, সবগুলোই কিন্তু তোমাদের এখানে কনফিউশন চলে আসছে যে যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য কী ছিল। মূল উদ্দেশ্য কিন্তু ছিল, দেখবা যে আচ্ছা, মূল উদ্দেশ্য ছিল কি? মূল উদ্দেশ্য ছিল যে মুসলিম লীগ যেটা ছিল, ঠিক আছে, এই মুসলিম লীগের যেই হচ্ছে প্রাধান্য, এই প্রাধান্যকে ভেঙে চুরমার করে দেওয়া, ঠিক আছে। এর এগেনস্টে আমরা দেখতে পাই যে মাত্র 9টার মতন আসন পেয়েছিল এই মুসলিম লীগ, ঠিক আছে, 54 সালের প্রাদেশিক নির্বাচনে। পরবর্তীতে যাই, 1969 সালে গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ কত তারিখে শহীদ হয়? দেখছো, কত তারিখ চলে আসছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ওকে, তাহলে আসাদুজ্জামান আসাদ কত সালে, কত তারিখে? সেটা হচ্ছে 20 জানুয়ারি।
ওকে, তোমরা যেহেতু উদ্দীপক বলতেছো, উদ্দীপকগুলো সহজ আছে, উদ্দীপক দেখে নিও, ঠিক আছে। দেখো 11 দফা দাবি কাদের ছিল, ভালো করে দেখো 11 দফা দাবি কাদের ছিল? মাওলানা ভাসানীর, বাম সংগঠনের, ছাত্র সংগ্রাম পরিষদের, ছাত্র সংগ্রাম পরিষদের নাকি আওয়ামী লীগের? আমরা 6 দফা এবং 11 দফা সম্পর্কে আমরা পড়েছি। সেখানকার মধ্যে 11 দফা যে দাবি ছিল সেই দাবিগুলো কাদের ছিল? হ্যাঁ, 6 দফা দাবি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দাবি উত্থাপন করেছেন পাকিস্তান লাহোরে, সেটা 6 দফা। আর 11 দফা হচ্ছে যে ছাত্র সংগ্রাম পরিষদ, যেটা গঠন মানে যে দাবিগুলো দিয়েছিল, তাদের দাবি ছিল কয়টি? 11টি, ঠিক আছে। তাহলে ছাত্র সংগ্রাম পরিষদের দাবি ছিল 11 দফা দাবি। কয়টি রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়? এখানে কয়টি অ্যান্সার হবে? 5টি। আচ্ছা, 1969 সালে গণ অভ্যুত্থানের ফলাফল ছিল শেখ মুজিবুর রহমানের কারামুক্তি, হ্যাঁ এটা আমরা দেখতে পারি, আইয়ুব খানের পতন, গণতান্ত্রিক শাসন কায়েম, ঠিক আছে। তাহলে আমরা কি দেখি যে এখানে গণতান্ত্রিক ওকে, তোমাদের আর কমেন্টই পড়বো না, ঠিক আছে, সময় চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে গণতান্ত্রিক শাসনের চাইতে মূলত এই আইয়ুব খানের পতনটা ঘটে, এটা আরেকটা কী হয়? শেখ মুজিবুর রহমানের কারামুক্তি হয়, ঠিক আছে। গণতান্ত্রিক শাসন কায়েম কিন্তু যুদ্ধের পরে থেকে শুরু হয়। তারপরে আসো, আচ্ছা এই উদ্দীপকটা পড়ি। আসামের মুখ্যমন্ত্রী স্যার বিমল প্রসাদ ঘোষণা করেন আসামিয়া হবে আসামের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার প্রতিবাদ করে আসামের জনগোষ্ঠী একাংশ তারা কাছাড় সংগ্রাম পরিষদ গঠন করে এবং হরতালের ডাক দেয়। আচ্ছা, উদ্দীপকের কাছাড় সংগ্রাম পরিষদের সাথে নিচের কোনটি মিল রয়েছে? দেখো নিচের মিল কিন্তু একটাই রয়েছে, সেটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা কিন্তু মিল পাওয়া যায়, ঠিক আছে। তারপরে আসো, যে উদ্দীপকের মতো তোমার পাঠ্য বইয়ের আন্দোলনের অন্যতম গুরুত্ব হচ্ছে মানে জাতীয় চেতনা বৃদ্ধি, বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়নের প্রতিবাদ করতে শেখা। তাহলে আমরা যে উদ্দীপকটা দেখলাম, এই উদ্দীপকের আলোকে আমরা কি পাই? উদ্দীপকের আলোকে আমরা পাই যে জাতীয় চেতনা বৃদ্ধি, বাংলা ভাষা এবং সংস্কৃতির উন্নতি এবং উন্নয়নের প্রতিবাদ করতে শেখা। এই তিনটা যেটা আছে, এই তিনটাই কিন্তু আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা শিখতে পারি, অর্জন করতে পারি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কিন্তু সবগুলোই হবে। পরবর্তীতে আসো, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই যে একটা গানে একটা পংক্তি, এই উদ্দীপকের চরণ দুটি কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এটা তো সহজ একটা বিষয়, হ্যাঁ, এটা তোমাদেরকে বললাম না, এটা তোমরা অ্যান্সার করবা। তারপরে আসো, আচ্ছা এই সেম পংক্তি দিয়েই বলা হচ্ছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আচ্ছা, উক্ত আন্দোলনের ফলে কি ঘটেছিল? দেখো, পূর্ব বাংলার হিন্দু মুসলিম সম্প্রীতি বৃদ্ধি পায়, ধর্মভিত্তিক রাজনীতির ভিত্তি দুর্বল হয়ে পড়ে, জাতীয় চেতনার সূত্রপাত ঘটে। আচ্ছা তোমরা কি বলেছ? ওকে, তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে 13 নম্বর যেটা হচ্ছে যে এই 52 সালে ভাষা আন্দোলন, এই আন্দোলনের ফলে কি হয়? যে পূর্ব বাংলার হিন্দু মুসলিম সম্প্রীতি অর্থাৎ জাতীয় চেতনা বৃদ্ধি পায়, ধর্মভিত্তিক রাজনীতির ভিত্তি দুর্বল হয়ে পড়ে, যেখানে মানে সাম্যতা চলে আসে সেখানে ধর্মভিত্তিক রাজনীতি এমনিতেই দুর্বল হয়ে পড়ে, জাতীয় চেতনার সূত্রপাত ঘটে যায়। তাহলে অ্যান্সার সবগুলোই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, পরে দেখো তমুদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন? তমুদ্দুন মজলিস সেটা সংগঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রফেসর, তিনি এইটা করেন। এটা মূলত একজন সাংস্কৃতিক সংগঠন, ঠিক আছে। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? একদম সহজ একটা কোশ্চেন, এটা নিয়ে আসা আমার ঠিক হয় নাই। আচ্ছা, যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক কি ছিল? যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক কি ছিল? যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক ছিল নৌকা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, নৌকা। আরেকটা হচ্ছে যে মুসলিম লীগের কি ছিল? হারিকেন। হারিকেন তোমরা কি কেউ চেনো আদৌ? তোমরা কি দেখছো?
আমি যখন ছোটোতে ছিলাম তখন হারিকেন দেখছি, ইভেন হারিকেন জ্বালায় পড়াশোনাও করছি। তোমরা দেখছো কিনা জানি না। আচ্ছা, ঐতিহাসিক 6 দফা কত খ্রিস্টাব্দে উত্থাপিত হয়? দেখো, ঐতিহাসিক 6 দফা তোমরা এভাবে মনে রাখবা, এই 66-র 6 দফা এইভাবে মনে রাখবো, 1966-র 6 দফা, তাহলে মনে থাকবে, ঠিক আছে। আগরতলা মামলার অন্যতম প্রধান আসামি কে ছিলেন? আগরতলা মামলা, সেটা হচ্ছে লৌহ মানবখ্যাত আইয়ুব খান, তিনি কি করেন যে আগরতলা এই যে ষড়যন্ত্র মামলা, এই মামলার প্রধান আসামি করা হয় এবং অন্যতম আসামি করা হয় শেখ মুজিবুর রহমানকে, ঠিক আছে। দেখো, 1966 সালের 6 দফা আন্দোলনের গুরুত্ব অপরিসীম, কারণ 6 দফা আন্দোলনের গুরুত্বটা অপরিসীম। এর কারণগুলো কি কি দেখো, কারণগুলো হচ্ছে ইহা বাঙালির বাঁচার দাবি, 6 দফা, ঠিক আছে। ইহা ছিল বাংলার অধিকার প্রতিষ্ঠার পদক্ষেপ, হ্যাঁ ঠিক আছে। এর মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদের ঐক্য দৃঢ় হয়। না, পশ্চিম পাকিস্তানের ঐক্য দৃঢ় হয়, এটা কি খুব একটা মানে প্রাসঙ্গিক মনে হচ্ছে? এই যে সুবর্ণা শিকদার বলছে ভাইয়া হারিকেন কি? তুমি গুগলে সার্চ করে দেখো ভাইয়া হারিকেন কি। অবশ্য তোমাদের দেখার কথাও না, তোমরা তো জেনজির পরের জেনারেশনে চলে আসছো। আচ্ছা, 66 সালের 6 দফা আন্দোলনের গুরুত্ব যদি আমরা দেখি, তাহলে এই 1 এবং 2 প্রাসঙ্গিকতা আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যান্সার 1 আর 2 হওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ 1 আর 2। তারপরে এখন আসো, আচ্ছা আমি উদ্দীপকটা একটু পড়ি, দেখো। কদেশের স্বাধীনতা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে, বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রক্তে রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়, ঠিক আছে। তাহলে উদ্দীপকের অনুরূপ মানে 69-এর গণ অভ্যুত্থানে নিহত হলেন কারা? গণ অভ্যুত্থানে নিহত হয়েছিলেন কারা? তাহলে আমরা দেখতে পাই 1969 সালে গণ অভ্যুত্থানে নিহত হয় কারা? সেটা হচ্ছে ডক্টর শামসুজ্জোহা এবং আসাদ, ঠিক আছে। আচ্ছা দেখো, উক্ত আন্দোলনের ফলাফল কি ছিল? 69 সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ফলাফলগুলো কি কি ছিল, ঠিক আছে। এই ফলাফলগুলো কি কি ছিল দেখো। শেখ মুজিবুর রহমানের কারামুক্তি, আইয়ুব খানের পতন, গণতান্ত্রিক শাসন কায়েম। না, অ্যান্সার হবে 1 আর 2, ঠিক আছে। তারপর আসো, যুক্তফ্রন্টের কোন দলটি একে ফজলুল হকের নেতৃত্বাধীন ছিল? সেখানে শেরে বাংলা একে ফজলুল হকের কোন দলটি ছিল, ঠিক আছে। আবার আওয়ামী মুসলিম লীগ ছিল, কৃষক শ্রমিক পার্টি ছিল, বামপন্থী গণতান্ত্রিক দল ছিল, 5টি দল ছিল। এই 5টি দলের মধ্যে আমরা দেখতে পাই যে শেরে বাংলা একে ফজলুল হকের একটি দল ছিল, ঠিক আছে। 5টি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়। সেই শেরে বাংলা একে ফজলুল হকের দলটির নাম হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, ঠিক আছে। এখন দেখো, আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়? এটা একটা মিথ্যা মামলা দেওয়া হয়, মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। সেখানে আমরা দেখতে পাই যে কতজন, 35 জনকে মামলা দেওয়া হয়েছিল, ঠিক আছে, কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল। যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট, মানে যুক্তফ্রন্ট কোন প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল, ঠিক আছে। তাহলে যুক্তফ্রন্ট কোন প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল? সেটা হচ্ছে লাহোর প্রস্তাবের সংশোধন, নির্বাচন নিয়ে টালবাহানা, পূর্ব বাংলার স্বার্থ রক্ষায় প্রাদেশিক সরকারের ব্যর্থতা। তাহলে আমরা কি বলতে পারি? যুক্তফ্রন্ট গঠনের যেই প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলো কি কি ছিল? হ্যাঁ 35 জন তোমরা বলেছ। 23-এর ঘ বলছো কে? এটা 23-এর গ বলছে কে? এটা 23-এর ক বলছে আরেকজন। তোমরা 25 জন 28 জন বলতেছো, এটা কেমনে হয়? অ্যান্সার হবে 35 জন, ঠিক আছে। আচ্ছা, যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট কি ছিল? যুক্তফ্রন্ট প্রেক্ষাপট কি ছিল বলো?
হ্যাঁ 24-এর গ বলছে কে? 2 আর 3। 24-এর গ কে বলছে? এটা বাপ্পি আহমেদ। হ্যাঁ, নির্বাচন নিয়ে টালবাহানা এবং পূর্ব বাংলার স্বার্থ রক্ষার প্রাদেশিক সরকারের ব্যর্থতা, এই দুটাই মূলত হচ্ছে অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, ভাষা আন্দোলনের প্রভাব পড়ে কোথায়? দেখো, ভাষা যে আন্দোলন 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন, এটার প্রভাবটা কোথায় পড়ে? 1954 সালের নির্বাচনে, 62 সালের ছাত্র আন্দোলনে এবং 1971 সালের মুক্তিযুদ্ধে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এই ভাষা আন্দোলনের প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাই 54 সালের প্রাদেশিক নির্বাচন থেকে শুরু করে 62-র যে ছাত্র আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধ, সবগুলোতেই কিন্তু আমরা এটা পেয়ে যাই। ঠিক আছে। আচ্ছা, শেখ মুজিবুর রহমানের 6 দফা কর্মসূচি ঘোষণা করেন কেন? শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করেন কেন? এটার সহজ সাপটা উত্তর, তোমরা এক কথায় উত্তর, এটা কোনো এটা যদি ভুল করো তোমাদের মায়ের ফরজ হয়ে যাবে, বুঝছো? এই ঠান্ডার দিনে তোমাদের পুকুরে পানিতে ফেলাই দেওয়া হবে তোমাদের এটা ভুল করো। তাহলে দেখো, একমাত্র উদ্দেশ্য ছিল বাঙালির যে পশ্চিমা কেন্দ্রিক পূর্ব পাকিস্তানে যে বাঙালি জাতিসত্তা ছিল, তাদের প্রতি যে অত্যাচার অনাচার এবং পিছিয়ে রাখার যে মনোভাব, এখান থেকে বাঙালি জাতিকে মুক্তকরণ। ঠিক আছে। আচ্ছা, আবারও আচ্ছা, উদ্দীপক দেখি। খুলনা, আচ্ছা জাস্ট 1 মিনিট, আমার একটু স্যার কল দিচ্ছে, একটু কথা বলি স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার, বলেন। জি স্যার। আচ্ছা, কালকে শেষ করে দিবেন স্যার? ওকে স্যার, ওকে স্যার। স্যার 3টার আগে আপনার 3:15 ক্লাস? 3টার আগে স্যার ঢোকাটা তো মুশকিল হয়ে যাবে। আমি স্যার সকালে আপনাকে জানাই তাহলে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি 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 স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। জি জি জি, ওকে স্যার। আচ্ছা স্যার, আমি জানাই দিব স্যার আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, দুঃখিত তোমাদেরকে একটু লেট করাইলাম। মূল বিষয় হচ্ছে যে দুঃখিত, মূল বিষয়টা হচ্ছে যে আমি আমার ডিপার্টমেন্টে, আমার ব্যাচে আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিআর। সেই ক্ষেত্রে হচ্ছে কালকে স্যার ক্লাস নেবেন, তো এই জন্য স্যার ফোন দিয়েছিলেন আর কি, ক্লাস হবে কি না বা কোন টাইমে নেবেন। তো যাই হোক, তাহলে দেখো, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুয়েল চৌধুরী, তিনি কখনো বাংলাদেশি কারোর সাথে কথা বলতে অথবা ইন্টারনেটে যোগাযোগ করতে ইংরেজি কিংবা অন্য ভাষা ব্যবহার করেন না। ঠিক আছে। তার কথা হলো, যে ভাষার জন্য আমার ভাই রক্ত দিয়েছে সে ভাষার মর্যাদা আমরা নষ্ট করব না। আচ্ছা, জুয়েল চৌধুরী কোন আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল? এটা একেবারেই সহজ। ফার্স্ট টাইম 11টায়। থ্যাংক ইউ ভাইয়া, সমস্যা নাই, জীবনের জন্য অনেক কিছু করতে হবে। ভাষা আন্দোলন, ঠিক আছে। আচ্ছা, এ রক্তদান আমাদের কি শিখিয়েছে? এই জুয়েল চৌধুরী যেন বললেন যে রক্তের মাধ্যমে আমরা যে ভাষাটা পেয়েছি, এটা এর কারণে তিনি ইংরেজি ভাষা বা অন্য কোনো ভাষা ইউজ করেন না। তাহলে এই যে রক্তটা আমরা দিয়েছি ভাষা আন্দোলনে, এ রক্ত আমাদের কি শিখিয়েছেন? দেখো, মাথা উঁচু করে দাঁড়াতে, অধিকার আদায়ে সংগ্রাম করতে, অন্যায়ের প্রতিবাদ করতে। হ্যাঁ, সবগুলোই আমাদের অ্যান্সার হবে। তারপরে কত সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়? কত সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়? হ্যাঁ, যুক্তফ্রন্টে আমরা দেখতে পাই 5টি দল এখানে একত্রিত হয়, সেখান থেকে আমরা দেখতে পাই যে 6 দফাকে বাঙালিদের ম্যাগনা কার্টা হিসেবে তুলনা করা। হ্যাঁ, এটা সঠিক। ওকে, তাহলে কত সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়? দেখো, 52 সালে, 54 সালে, 53 সালে নাকি 55 সালে? আমরা দেখি 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, প্রাদেশিক নির্বাচন সম্পন্ন হয়। দেখো, তারপরে আসো,
উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এটা কার উক্তি ছিল? এটি ছিল কি মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি হচ্ছেন কনভোকেশনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, তৎকালীন পূর্ব পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়, তৎকালীন হচ্ছে গভর্নর ছিলেন পাকিস্তানের, এসে তিনি ঢাকার যে কার্জন হলের যে মিলনায়তন, এই মিলনায়তনে তিনি এ কথাটা বলেছিলেন। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে অলরেডি 1 ঘন্টায় 2টা পত্র শেষ করে ফেলছি। এখন বিষয় হচ্ছে যে তোমরা বলো যে তোমাদের কি আমি ক্লাস আর একটু স্লো করাবো, বা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। ঠিক আছে, যেহেতু রাতের বেলা এই জন্য আমি খুব একটা লেন্দি করি না, যেসব সহজ কোশ্চেন সেগুলো কিন্তু আমি স্কিপ করে গেছি তোমাদের জন্য। ওকে, তোমরা শুধু জাস্ট আমাকে এতটুকু জানাও যে আমি এইভাবে পড়াবো নাকি আরেকটু থেমে একটু পড়াবো। ঠিক আছে, আচ্ছা ভাইয়া স্লাইডে কি 30টা করেই নিয়ে আসছেন এমসিকিউ? হ্যাঁ, স্লাইডে খুব বেশি এমসিকিউ নিয়ে আসা হয় নাই। মূলত আমি তোমাদেরকে আগেই বলেছি এগুলো সবগুলো কিন্তু বোর্ড এক্সামিনেশন, যেসব বিগত সনে যেসব কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদেরকে সলভ করাচ্ছি। এর মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে কোন কোন অধ্যায় থেকে কিভাবে কোশ্চেনগুলো আসে। এই কারণেই আমি মূলত তোমাদের মানে বোর্ড কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, নতুবা তোমাদের আরও কোশ্চেন বেড়ে যেত যদি তোমাদেরকে আর একটু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, প্রত্যেকটা অনুচ্ছেদ ভিত্তিক যদি পড়াতাম, এমসিকিউ নিয়ে আসতাম, তাহলে তোমাদের এটা আরেকটু, যদি আমাকে প্রতি 2 অধ্যায় প্রতি একটা করে ক্লাস দিত 2 ঘন্টার, তাহলে কিন্তু আরও বিস্তারিত আলোচনা করতে পারতাম। এবং এই এমসিকিউর মাধ্যমে তোমাদের কিন্তু যে যে কাহিনীগুলো, ইতিহাসের পট পরিবর্তন, অর্থাৎ যে প্রতিটা অধ্যায়ের যে কাহিনীগুলো, আলোচনাগুলো, এগুলো কিন্তু তোমাদের হয়ে যেত। কিন্তু যেহেতু সময় একেবারেই সংক্ষিপ্ত, সেই ক্ষেত্রে একটু দেরি হয়ে যায়। ওকে, যেহেতু রাতের বেলা তোমরা বলছো এইভাবে পড়াতে, আমি এভাবে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো 6ষ্ঠ অধ্যায় হচ্ছে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থান, অর্থাৎ যে 1970 সালের নির্বাচন এবং 71 সালের মুক্তিযুদ্ধ, সেখান থেকে বাংলাদেশ, এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। অস্থায়ী, চমৎকার একটা জিনিস। আচ্ছা, অস্থায়ী সরকার মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের কত তারিখে? 1971 সালের কত তারিখে? হ্যাঁ, 1971 সালে কত তারিখে মুজিবনগর যে অস্থায়ী সরকার গঠন করে, এইটা কত তারিখে গঠন করে? দেখো ভালো করে দেখো, 26শে মার্চ, 10শে এপ্রিল, 27 মার্চ, 17 এপ্রিল। তাহলে অস্থায়ী মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? হ্যাঁ, খাদিজাতুল খুশবু, সুন্দর একটা নাম, তুমি বলেছ, ঘ নাম্বার অ্যান্সার দিয়েছো তুমি। হ্যাঁ, তোমার অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তারপরে আসো, বুদ্ধিজীবী হত্যার কারণ কি? অর্থাৎ আমরা দেখতে পারি যে এই 71 সালে যে যখন স্বাধীনতা যুদ্ধ প্রায় শেষের দিকে, এই সময় দেখতে পারি যে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়, বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। তাহলে বুদ্ধিজীবীদের হত্যা করার কারণটা কি? দেখো, ব্যক্তিগত শত্রুতা, জাতিকে মেধাশূন্য করা, শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা, মুক্তিযোদ্ধাদের ভীতি প্রদর্শন। মূলত যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা যারা ছিলেন এদেরকে ভীতি প্রদর্শন এবং মেধাশূন্য করা, এটা দুটোই অ্যাপ্রোপ্রিয়েট। তবে এটার মূল অ্যান্সার হচ্ছে মুক্তিযোদ্ধাদের ভীতি প্রদর্শন। ঠিক আছে, এখন দেখো, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কোন সামরিক নেতা স্বকণ্ঠে স্বাধীনতা ঘোষণা করেছিলেন? এটা নিয়ে কিন্তু কনফিউশন থাকে। আওয়ামী লীগ আমলে বলা হয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি করেন, তিনি টেপ রেকর্ডারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করেন। আর আমরা যখন পড়েছি 2006, 7 সাল, 8 সালের দিকে যখন আমরা পড়েছি,
মানে স্কুল লেভেলে, তখন কিন্তু আমরা পড়েছিলাম যে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান। ঠিক আছে, মানে রাজনৈতিক কারণে ইতিহাস যে কিভাবে বিকৃত হয় মানে কল্পনাও করা যায় না। তাহলে এখানে হচ্ছে কি, এই যে 3-এর গ বলছে একজনকে, যেন এটা কে বলছে, ও না 3-এর ক বলেছে। আচ্ছা ওকে, হ্যাঁ এটা মেজর জিয়াউর রহমান। ঠিক আছে, স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান। আচ্ছা 1971 সালে কত তারিখ কাল রাত হিসেবে পরিচিত? দেখো কত তারিখ কাল রাত হিসেবে পরিচিত? ভয়াবহ যে অপারেশন, এই অপারেশন যেটা আমাদের এই পূর্ববঙ্গের উপর চালানো হয়, সেই অপারেশনে আমরা দেখতে পাই সেটা কত কাল রাত হিসেবে পরিচিত, কত 25শে মার্চ। হ্যাঁ 25শে মার্চে কাল রাত, এই কারণেই মূলত স্বাধীনতা যুদ্ধের দামামা বেজে ওঠে। তারপরে আসো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কোথায়? মুজিবনগর, আগ্রাবাদ, মেহেরপুর, কালুরঘাট। তোমরা কিন্তু এই অ্যান্সারটা 1 নাম্বার অ্যান্সার করলে কিন্তু অটোমেটিকলি এই 3 নাম্বার অ্যান্সারটা পেরে যাওয়া। ঠিক আছে, তারপরে আসো, শেখ মুজিবুর রহমানের স্বদেশে ফিরে আসেন কবে? অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি বাহিনী বিমানে করে নিয়ে সেই কোথায় চলে যায়? পশ্চিম পাকিস্তানে চলে যায়। মুক্তিযুদ্ধ শেষ হয়, মানে মুক্তিযুদ্ধের যেই যুদ্ধ শেষ হয় 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করি, এবং সর্বশেষ আমরা দেখতে পাই যে বিজয় লাভ করার পরে 1971 সালের পরে আমরা দেখতে পাই যে 72 সালে শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন। ঠিক আছে, সে 72 সালের তারিখটা কত ছিল? 15 জানুয়ারি, 12 জানুয়ারি, 20 জানুয়ারি? না, অ্যান্সার হচ্ছে 10 জানুয়ারি। ঠিক আছে, 10 জানুয়ারি 1972 সাল। তারপরে আসো, স্বাধীনতা দিবসের অন্যতম গুরুত্ব হচ্ছে কি? আচ্ছা, পাক শোষক শ্রেণীর পরাজয়, স্বাধীনতা বিরোধীদের জয়, স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান। হ্যাঁ এটা মোহাম্মদ শাহিনুর অ্যান্সার করেছো, তোমারটা অ্যান্সার কারেক্ট। আচ্ছা দেখো, স্বাধীনতা দিবসের অন্যতম গুরুত্ব কি? স্বাধীনতা যে এটার মাধ্যমে আমরা কি পাই? এটার মাধ্যমে কি হয় যে স্বাধীনতা বিরোধীদের জয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 2 এবং 3, স্বাধীনতা বিরোধীদের জয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। ঠিক আছে, তারপরে আসো, উদ্দীপকটা আমরা পড়ি। মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের উপর গণহত্যা, গণধর্ষণ, নির্যাতন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট সহ সকল প্রকার অমানবিক কর্মকাণ্ড পরিচালনা করে। এতে এই গণহত্যার হাত থেকে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেন। ওকে, এটা দেখো 23 সাল 17 সালে আসছিল। ঠিক আছে, উদ্দীপকের নির্যাতন ও গণহত্যার সাথে নিচের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? পশ্চিম পাকিস্তানের প্রতি পূর্ব পাকিস্তানের নির্যাতন, আচ্ছা পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের নির্যাতন, পশ্চিম বাংলার প্রতি ব্রিটিশদের নির্বাচন, পূর্ব বাংলার প্রতি ব্রিটিশদের নির্বাচন। আমরা কিন্তু এটাই অ্যান্সার করব, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের নির্যাতন। এখন আসো, যে উক্ত গণহত্যার উদ্দেশ্য ছিল জাতিকে মেধাশূন্য করা, জাতিকে নেতৃত্বহীন করা, নিজেদের বীরত্ব প্রকাশ করা। আমরা যদি এই অপশানগুলো দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেখানে নিজেদের বীরত্ব প্রকাশের চাইতে তাদের মূল উদ্দেশ্য ছিল যে জাতিকে মেধাশূন্য করা এবং জাতিকে নেতৃত্বহীন করা। কারণ তারা জানে যে যদি মেধাবী এবং নেতৃত্ববানরা এগিয়ে আসে তাহলে তারা তাদের অধিকার চাইবে, তারা তাদের রাষ্ট্র চাইবে। এই ক্ষেত্রে তারা কি করে যে জাতিকে মেধাশূন্য এই মানে নেতৃত্বহীন করার কারণে এই যে নির্যাতন, অমানবিক নির্যাতন করে। এখন আসো, 25 মার্চের গণহত্যা কি নামে পরিচিত? অপারেশন রোবেল হান্ট, এটা এর সহজ কোশ্চেন, এটা তোমাদেরকে কি বলবো? অপারেশন ক্লিন হার্ট, এই দুটার মধ্যে আবার তালগোল পাকায়ও না, অ্যান্সার হবে কিন্তু অপারেশন সার্চলাইট। ঠিক আছে, তারপরে আসো, কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? অর্থাৎ যুদ্ধ যখন শুরু হয় 26শে মার্চ থেকে, তার মধ্যে থেকে কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? অস্থায়ী একটা সরকার গঠন করা হয় বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে যুদ্ধ করা হয় এবং মুজিবনগর সরকার গঠন করা হয়। তাহলে মুজিবনগর সরকার কত তারিখে গঠন করা হয়? মুজিবনগর সরকার গঠন করা হয়, দেখো মার্চে যুদ্ধ শুরু হয় 10 এপ্রিল 1971। ঠিক আছে, এখন দেখো 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে কে স্বাক্ষর করেন? এখানে ভালো করে দেখো, পাকিস্তানি বাহিনীর পক্ষে
আত্মসমর্পণ দলিলে মানে পাকিস্তান বাহিনীর পক্ষ থেকে আত্মসমর্পণ করে, সেই আত্মসমর্পণ করেনটা কে, পাকিস্তান বাহিনীর পক্ষ থেকে কে, সেটা হচ্ছে জেনারেল কি, এটা মেজর জেনারেল জামশেদ, মেজর জেনারেল নিয়াজি, লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার অ্যাডমিরাল শরীফ, না অ্যান্সার হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। তারপরে আসো 1971 সালের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর দোসর ছিল কারা, মানে পাক বাহিনীর দোসর বলতে কি, মানে যারা ঘনিষ্ঠ বোঝায়, সেই ক্ষেত্রে পাক বাহিনীর ঘনিষ্ঠ ছিল কে, তুলনামূলক তোমাদের এই অধ্যায়টা একটু সহজ। হ্যাঁ, তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিকই, ঠিক আছে। তাহলে বলো যে 1971 সালে মুক্তিযুদ্ধে পাক বাহিনীর দোসর ছিল কারা। দেখো রাজাকার বাহিনী, রাজাকার কাদের বলা হয়, যারা নিজের ভূখণ্ড থেকে নিজের ভূখণ্ডের এগেনস্টে গিয়ে অন্যকে সাহায্য করে, তারা হচ্ছে রাজাকার, ঠিক আছে। তারপর দেখো আল বদর বাহিনী এবং আল শামস বাহিনী, এই তিনটা বাহিনীকেই আমরা কিন্তু মুক্তিযুদ্ধে সক্রিয় দেখেছি, কাদের সাথে, পাকিস্তানি বাহিনীদের ক্ষেত্রে। তাহলে অ্যান্সার কিন্তু সবগুলোই হবে, ঠিক আছে। তারপর আসো 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে, ঠিক আছে। তাহলে যে 1970 সালে যে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের মধ্যে কতটি আসন লাভ করে, 167, 260, 160 এবং 258। এর মধ্যে আমাদের অ্যান্সার আমরা কোনটা করব, আমাদের অ্যান্সার করব হচ্ছে 167 অ্যান্সার করব, ঠিক আছে। তোমরা আচ্ছা, তোমাদের অ্যান্সারগুলো আমি নিচ্ছি না, তোমরা কি মন খারাপ করতেছো? অ্যান্সার যদি নিতে যাই তাহলে সময় অনেক লেগে যাবে ভাইয়া। হ্যাঁ, দিবসের তারা বলছো, আচ্ছা জান্নাতুন নিহা বলেছ, ক বলেছ না, ঠিক আছে ভাইয়া। 67 তাসনিম জান্নাত তৃষা স্নেহা মেহেরিন, হ্যাঁ দিবসের তারা, ওকে ভাইয়া। তাসনিয়া ফারিন। তারপরে আসো মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন। দেখো যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, সেই সরকারের বাংলাদেশে যদি বলা হয়, কোশ্চেন যদি এভাবে আসে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো যে 71 সালের 26শে মার্চ থেকে যুদ্ধ শুরু হলো, তারপরে আমরা 10 এপ্রিল দেখতে পেলাম কি মুজিবনগর সরকার অস্থায়ী একটা সরকার গঠন করা হলো। সুবর্ণা শিকদার, না ভাইয়া আপনার আচ্ছা আচ্ছা ভাই, আমার কমেন্ট করবো না এখন, ভালোভাবে পড়াশোনা মনে দিও, ওকে। দেখো যে 10 তারিখে একটা মুজিবনগর সরকার গঠন করা হলো, সেই সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে। প্রধানমন্ত্রী কে ছিলেন, তাজউদ্দিন আহমেদ। তাহলে বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী কে, তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে। আর প্রথম রাষ্ট্রপতি কে, শেখ মুজিবুর রহমান। এখন আসো মুজিবনগর সরকারের সেনাপ্রধান কে ছিলেন, সেনাপ্রধান ছিলেন MAG ওসমানী, ঠিক আছে। MAG ওসমানী ছিলেন মুজিবনগর সরকারের সেনাপতি। তাজউদ্দিন আহমেদ, খাদিজাতুল কুবরা, ওকে ওকে। উদ্দীপকটি পড়ি, 17-18 নম্বর প্রশ্নের উত্তর দেয়। আচ্ছা, ঘুমের ঘোরে আচ্ছন্ন সবাই, ঠিক আছে, হঠাৎ গুলির শব্দ, দাউ দাউ করে জ্বলছে আগুন। 1971 সালের মার্চ মাসের এই দিনটির কথা মিশু আজও ভুলতে পারে না। মানে সবাই যখন ঘুমাচ্ছিল, এমতো অবস্থায় অতর্কিত হামলার মাধ্যমে সবাই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, চারিদিকে হামলা শুরু হতে থাকে। তো এখানে বলা হচ্ছে যে উদ্দীপক মিশু এই কোন রাতের কথা ভুলতে পারতেছে না, মানে এই ভয়াবহ রাতটা কোনটা, সেটা হচ্ছে 25শে মার্চের যে কাল রাত, অপারেশন সার্চলাইট যে রাত থেকে শুরু হয়েছিল সেইটা, ওকে। সহজ একটা বিষয়। তারপরে আসো, উক্ত হত্যাকাণ্ড থেকে রেহাই পায় নাই ছাত্ররা, রেহাই পায় নাই শিক্ষকরা, রেহাই পায় নাই বিভিন্ন পেশাজীবী, কেউই রেহাই পায় নাই, কারণ তারা তো ভাই এখানে ইনসাফ দেখাতে আসে নাই, তারা তো আসছে হচ্ছে, হ্যাঁ সিলেট হসপিটাল আছে MAG, ওকে। তাহলে কেউ রক্ষা পায় নাই, কারণ তারা তো এখানে মানে ইনসাফ প্রতিষ্ঠা করতে আসে না, তারা তো আসছে হত্যা করতে, ঠিক আছে। আচ্ছা দেখো 1970 সালে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1970 সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন যেটা, সেটা অনুষ্ঠিত হয় কত সালে, এই কত তারিখে, আমরা যেহেতু সাল তো দেখেই ফেলেছি অলরেডি। আচ্ছা এটা তোমরা অ্যান্সার করো, এটা তোমাদের জন্য রেখে দিলাম, এটার অ্যান্সার কি হবে বলো।
19-এর অ্যান্সার করো ঝটপট। জান্নাতুন নিহা বলেছ 19-এর গ, বাপ্পি বলেছ 19-এর ঘ, সুমাইয়া ঘ। আচ্ছা আচ্ছা, মিষ্টিমাই দুশো রাজখান, হ্যাঁ আপনাকে আমি দেখতে পাই নাই ভাইয়া, আপনাকে দেখা যাচ্ছে না। শাহাদাত হোসেন 19-এর গ, আচ্ছা 19-এর ঘ। আচ্ছা, যারা 19-এর ঘ বলতেছেন তারা যেটা বলতেছেন 17 ডিসেম্বর, এটা কিভাবে হয়? আপনারা কোন লজিকে বলতেছেন? যদি সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ পেতাম তাহলে আপনাদের থেকে ব্যাখ্যাটা জানতে চাইতাম যে আপনারা কোন কারণে এটা বললেন যে 19-এর ঘ, 17 ডিসেম্বর কি হয়েছিল, মানে ব্যাখ্যাটা আপনাদের কাছে জানতে চাইতাম আমি আর কি। যাই হোক, যেহেতু হচ্ছে না, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 7 ডিসেম্বর, ঠিক আছে। তারপর দেখো 1971 সালে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে কত তারিখে? আরে আল্লাহ, এটা তো সহজ একটা বিষয়, 16 তারিখে। আচ্ছা, শেখ মুজিবুর রহমানের 7 মার্চের যে ভাষণ, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে যে 7 মার্চের যে ভাষণ, এই 7 মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র, ওকে, স্বাধীনতার দিক নির্দেশনা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। আমরা যদি শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণটা পর্যালোচনা করি, যে সেখানে আমরা দেখতে পারি কি যে বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র এবং স্বাধীনতার দিক নির্দেশনা যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পারি। আচ্ছা, কি বলেছ? ওকে, তাহলে অ্যান্সার হবে 1 আর 2, ঠিক আছে। স্বাধীনতার ঘোষণা তো মূলত 25শে মার্চ রাত্রে তো দেওয়া হয়, ঠিক আছে। কই ভাই, যায় না কেন? আচ্ছা, মুক্তিযুদ্ধে 1971 সালে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কারা? দেখো, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটার উপরে কিন্তু অনেক রাজনীতি চলে, ঠিক আছে। যে 1971 সালে যে মুক্তিযুদ্ধটা হলো, মুক্তিযুদ্ধটা হয়েছে কাদের এগেনস্টে? হয়েছে কাদের? আমরা কি জানি? বাংলাদেশ এবং পাকিস্তানের মাধ্যমে। কিন্তু যদি ভালোভাবে প্রত্যক্ষ করি তাহলে ওই যেটা মানে আত্মসমর্পণ যেটা, সে আত্মসমর্পণটা কাদের মাঝে হয়েছে? সেখানে কিন্তু আমরা কিছুটা হলে দেখব যে ভারতের আধিপত্য আমরা দেখতে পাই, ঠিক আছে, যদিও তারা আমাদেরকে যুদ্ধে হেল্প করেছিল, ঠিক আছে। আচ্ছা, সেখানে আমরা দেখতে পাই যে জগজিৎ সিং অরোরা ও এ কে নিয়াজি, ঠিক আছে, জেনারেল ওসমানী ও এ কে নিয়াজি, এ কে খন্দকার এবং রাও ফরমান আলী, জ্যাকব এবং জামশেদ। আচ্ছা, সুবর্ণ সিদ্ধা কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার ভাইয়া? তাহলে অ্যান্সার কি হবে? জগজিৎ সিং অরোরা এবং এ কে নিয়াজি, ঠিক আছে। তারপরে আসো 1970 খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনের গুরুত্ব কি? মানে 1970 সালের যে নির্বাচন, এই নির্বাচনের গুরুত্বটা কি? ঠিক আছে, বাঙালি জাতীয়তাবাদের বিজয়, ওকে, ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি, ওকে, পাকিস্তানের ভাঙন শুরু। আমরা তো যদি বলি তাহলে কিন্তু আমরা এই যে আমরা 3টা অপশন দেখতেছি, এই 3টা অপশনের মধ্যে যদি বলি তাহলে আমরা দেখতে পাই কি? আচ্ছা, তোমরা যে কি এমন কমেন্ট করতেছো মাঝে মাঝে? বাঙালি জাতীয়তাবাদের বিজয় হয়, ঠিক আছে, ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি, পাকিস্তান ভাঙনের সূচনা। হ্যাঁ, পাকিস্তান ভাঙনের সূচনা তো অবশ্যই হয় এবং বাঙালি জাতীয়তাবাদের উৎপত্তি, এটা তো অবশ্যই, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাই 1 আর 3 হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, 1 আর 3। তারপরে আসো, মেয়েকে মুক্তিযুদ্ধের গল্পের ফাঁকে বাবা শরীফ 1970 খ্রিস্টাব্দে নির্বাচনের কথা বলেছিলেন, ঠিক আছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পরও কিভাবে বাঙালিদের সরকার গঠন থেকে বিরত রাখা হয়? সর্বশেষ নিরীহ জনতার উপর রাতের আধারে সামরিক অভিযান চালিয়ে সম্পন্ন হয় ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ। ওকে, তার মানে 71 সালের যে 70 নির্বাচন এবং 71 সালে যে আমাদের উপর যে 25 মার্চে যে ভয়াল থাবা, সেইটা। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত ঘটনাকে কি বলা হয়? আচ্ছা, এটা তো সহজ একটা বিষয়, তোমরা তো এটা এক নজরে বলে ফেলবা। তারপরে আসো,
যে বাঙালিদের উপর এই যে নির্বিচার যে আক্রমণ, এই আক্রমণের ফলাফলটা কি, মানে 25 মার্চের যে রাত অপারেশন সার্চলাইট, এই সার্চলাইটের যে নির্বিচারে হত্যা, এই নির্বিচারে হত্যার যেই লাভই মজা নিতেছ না, কার সাথে? সুবর্ণ শিকদারের সাথে। আচ্ছা, তুমি অপশনগুলো দেখো। প্রত্যক্ষ যুদ্ধের সূত্রপাত হয় মানে এই 25 মার্চের রাতের ফলে। তারপরে কি হয়? তারপরে হয় কি অগণিত নারী ও শিশু হত্যার শিকার হয়, এটাও কারেক্ট। তারপর কি বাঙালিরা অবদমিত হয়। জাস্ট 1 মিনিট তোমাদের সাথে। হ্যাঁ কাউসার বলো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে। আচ্ছা, তোমরা কত দূরে আছো? মাত্র? আচ্ছা ভাই ঠিক আছে, যাও ধীরে সুস্থে যাও। আচ্ছা জি অবশ্যই, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাই যে বাঙালিদেরকে অবদমিত করে রাখা, আর এটা কি যে অগণিত নারী শিশু হত্যার শিকার এবং কি প্রত্যক্ষ যুদ্ধের সূত্রপাত হওয়া, এই দুইটা যদি আমরা কল্পনা করি, বাঙালিদেরকে অবদমিত করে রাখা তো সম্ভব হয় নাই। সম্ভব যদি হতো তাহলে কি আমরা যুদ্ধে কি কোনোভাবে পরাজয় বরণ করতাম? না। যুদ্ধে কি আমরা বিজয়ী হইতাম? না, যুদ্ধে তো আমরা পরাজয় বরণ করে ফেলতাম। অবদমিত বলতে কি বোঝায় ভাইয়া? অবদমিত বলতে দমিয়ে রাখার চেষ্টা, যেটা মানে তোমার মধ্যে একটা প্রতিভা আছে, এই প্রতিভাকে আমি চাপা দিয়ে রাখতেছি, তোমাকে কোনোভাবেই আমি এই প্রতিভাকে বিকাশ করতে দিচ্ছি না। ঠিক তেমনইভাবে তুমি এটার যোগ্য, ঠিক আছে, তুমি এই কলেজের প্রিন্সিপাল হওয়ার যোগ্য, কিন্তু আমি যে কোনোভাবেই তোমাকে বাধাগ্রস্ত করতেছি, তোমাকে আমি তোমার যথাযথ যোগ্যতা অনুসারে, যথাযথ প্রাপ্যতা অনুযায়ী তোমার আমি প্রাপ্যতা বুঝিয়ে দিচ্ছি না। এইটাই হচ্ছে অবদমিত করে রাখা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অ্যান্সার কিন্তু 1 আর 2 দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে আসো যে ক রাষ্ট্রের মুক্তিযুদ্ধের সময় বিপদগ্রস্ত এবং আশ্রয়হীন মানুষ প্রতিবেশী খ রাষ্ট্রের ব্যাপক হারে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করে। ওকে, মানে একটা রাষ্ট্র বিপদগ্রস্ত হলে খ নামক একটা রাষ্ট্রের শরণাপ্রার্থী হয়, ঠিক আছে। তো এখন দেখো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে খ রাষ্ট্রের অনুরূপ ভূমিকা পালন করে কে, মানে কারা শরণার্থী হিসেবে আমাদেরকে আশ্রয় দিয়েছিল সেই 1971 সালে মুক্তিযুদ্ধে, সেটা কারা? সেটা হচ্ছে ভারত। কারণ আমরা ভারতের সহায়তায়, ভারতের কাছ থেকে আমাদের সেনাবাহিনীরা মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিয়েছিল, ঠিক আছে। তো সেই ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু যুদ্ধ করা হয়েছিল। তারপরে আসো যে শেখ মুজিবুর রহমান 1972 সালে কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? যদি কোশ্চেনটা এভাবে থাকে যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে, কিছুই লেখা থাকলো না, মানে শেখ মুজিবুর রহমান কিছুই থাকলো না, 72 সালেও কিছু থাকলো না, শুধু থাকলো যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে, কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন হয়, বা শুধু যদি থাকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে, তাহলে কিন্তু তোমাদেরকে উত্তর দিতে হবে 10ই জানুয়ারি, 1972 সালে 10ই জানুয়ারি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ঐতিহাসিক 7 মার্চের ভাষণের অন্যতম লক্ষণীয় দিক ছিল কি? বাঙালির ধর্ম রক্ষার প্রতিজ্ঞা, বাঙালির কৃষি উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা, বাঙালির মুক্তির ঘোষণা, বাঙালির শিক্ষার উন্নতির ঘোষণা। এগুলো যদি আমরা একটু কল্পনা করি, তোমার অপশনগুলো যদি দেখি, তাহলে এই সবগুলো অপশনের আলোকে আমরা বলতে পারি যে কি শেখ মুজিবুর রহমান কি বলেছিল, যে যার যেটা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে যুদ্ধ হলে, তাই বলছিল না? ঘরে ঘরে দুর্গ নির্মাণ করে ফেলো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটা বলেছিল না? আচ্ছা, কি বলেছো? প্রত্যাবর্তন মানে কি? আচ্ছা প্রত্যাবর্তন, আচ্ছা স্বদেশ প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন কোনটাকে বলে? একটা সহজ বিষয়, মানে কোনো এক জায়গাতে গেলে সেখান থেকে যে ফিরে আসা, এটাকে বলা হয় প্রত্যাবর্তন। তিনি যেহেতু এখান থেকে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে বন্দী অবস্থায় গিয়েছিলেন, সেখান থেকে যেহেতু স্বাধীনতার পরে এই বাংলাদেশে ফিরে এসেছেন, এই ফিরে আসাটাকেই বলা হয় প্রত্যাবর্তন। আর যেটা বলে স্বদেশ, যেটা বলা হয় মানে আমি যে দেশে আছি সেটাই আমার স্বদেশ। স্ব মানে কি? ব্যক্তি বুঝায়, নিজের বুঝায়,
তো যেটা নিজের বুঝাই সেটাই হচ্ছে ভাইয়া এগুলো আসবে না। এগুলো আসবে না কেন ভাইয়া, এটা আমাকে বুঝাও। তুমি তো পড়তেছো, তোমার তো সিলেবাস অনুযায়ী পড়তেছো, তাই না? না আসার তো কিছু নাই। হয়তো বা আগে 10টা আসতে এখন 5টা আসবে। আমরা যখন অ্যাডমিশন দিছি তখন আমাদের ভাইয়ারা আমাদের শিখাই দিছে যে শিখাই দিছে হচ্ছে যে তোরা যখন এমসিকিউ সলভ করবি, এমসিকিউ প্রশ্ন দেখার পরে অপশানে যদি শেখ মুজিবুর রহমান থাকে তাহলে উত্তর ওটাই হবে, অন্য অপশান আর দেখার কোনো অবকাশ নাই। তোরা শুধু দেখবি যে শেখ মুজিব আছে কিনা অপশানে। শেখ মুজিব থাকলেই তোরা হচ্ছে শেখ মুজিবে অ্যান্সার করবি। কিছুটা সেরকমই হয়েছিল। তোমার প্রত্যেকটা মানে বিভাগের জেলায় তুমি দেখবা যে বঙ্গবন্ধু কলেজ, বঙ্গবন্ধু ইনস্টিটিউট, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু মানে শেখ মুজিব কলেজ, শেখ মুজিব মেমোরিয়াল হাসপাতাল, মানে এতটা মানে মানে মুজিববাদকে এতটা প্রতিষ্ঠিত করা হয়েছিল যে মানুষের মনে একটা জিনিস দেখবা যে ভালো একটা খাবারও যদি তুমি নিয়মিত খাও, বিরিয়ানি যদি তুমি নিয়মিত খাও, তোমার কিন্তু বদহজম হবে, ঠিক আছে? আর একটা বিষয় যে ভালোবেসে একটা খাবারটা হচ্ছে চাপায় দেওয়া, এগুলোর ফলে কি হয় মানে ব্যতৃষ্ণা যেটাকে বলে, যেটার প্রতি হচ্ছে মানুষের মনোযোগ হারিয়ে যায়। হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সুমাইয়া ইসলাম, এত কম পাইছো কেন ভাইয়া? আরও বেশি পাইতে হবে, 30-এ 30 পাইতে হবে। আচ্ছা, তাহলে সেটা আমরা কি পাই যে শেখ মুজিবের যে 7 মার্চের ভাষণ, এই ভাষণ থেকে আমরা পাই যে তিনি বাঙালির মুক্তির ঘোষণা করেছিলেন মূলত। আচ্ছা, আবার উদ্দীপক নিয়ে আসছি। আচ্ছা, বরগুনার হাসু এবং পটুয়াখালীর বাবলু মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, ঠিক আছে? দুইজন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ। আচ্ছা, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সমাজসেবায় নিজেদের নিয়োজিত করেছেন। তারা একটি অসাম্প্রদায়িক সমাজ গড়তে চান। আচ্ছা, হাসু এবং বাবলু মুক্তিযুদ্ধে কোন সেক্টরের অধীনে ছিলেন? আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় কিন্তু 9টা সেক্টর রয়েছিল, ঠিক আছে? 9টা সেক্টর বলতে পারো যে বাংলাদেশে যে ক্যান্টনমেন্টগুলো আছে না, যে মুক্তিযুদ্ধের এই তোমার হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্ট, সৈয়দপুর ক্যান্টনমেন্ট, যশোর ক্যান্টনমেন্ট, তারপরে চিটাগাং ক্যান্টনমেন্ট, ঢাকা, বগুড়া, এই যে ক্যান্টনমেন্ট আছে এগুলো কি ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে? তো মুক্তিযুদ্ধের সময়ও এই বাংলাকে 9টা সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো সেই সেক্টরে ভাগ করে দেওয়ার ফলে আমরা কি দেখতে পাই, এই সেক্টরগুলো তোমরা একটু পড়ে নিবা, সময় থাকলে আর একটু বুঝাইতাম। তো দেখো সেখানে আমরা কি পাই যে বরগুনা এবং পটুয়াখালী, তাহলে এই বরগুনা এবং পটুয়াখালী যে অঞ্চলটা মানে এই হচ্ছে যে বরিশাল অঞ্চলটা, এটা কত নাম্বারে ছিল? এটা ছিল কি কত নাম্বার সেক্টরে? কত নম্বর সেক্টরে ছিল? 9 নম্বর সেক্টরে ছিল, ঠিক আছে? তাহলে বরগুনা এবং এই পটুয়াখালী, এটা বরিশালটা কোথায় ছিল? 9 নম্বর সেক্টরে ছিল। দেখছো এখান থেকেও কোশ্চেন চলে আসছে, কিন্তু এটা সালের কোশ্চেন। আচ্ছা দেখো, উক্ত সেক্টরের কমান্ডার ছিলেন কে? তার মানে কত কঠিন কোশ্চেন করছে। এত কঠিন কোশ্চেন করলে তো ছেলেপেলের জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, উক্ত সেক্টরের কমান্ডার কে কে ছিলেন? মেজর নাজমুল হক, মেজর এম এ জলিল, মেজর এম এ মঞ্জুর। তোমরা একটা কাজ করে নিবা, তোমরা হচ্ছে যে এটা একবার দেখে নিবা, ঠিক আছে? আওয়ামী লীগের পূর্ণ নাম হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে মেজর এম এ জলিল এবং মেজর এম এ মঞ্জুর, এরা দুজন ছিলেন, ঠিক আছে, কমান্ডার। তারপর আসো, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? এটা কিন্তু আগেও একবার সলভ করছি, আরেকবার বলি। প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। অস্থায়ী যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল সেই সরকার প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে? 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয় কেন? হত্যা একটাই করা হয় যে দেশকে মেধাশূন্য করার কারণে। 14 ডিসেম্বর মানে 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। 14 ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শহীদ শামসুজ্জোহা স্যার, তিনি যখন পাক মিলিটারি বাহিনী ছাত্রদের সামনে আসে, তিনি বুক চেতিয়ে বলেছিলেন যে আমার ছাত্রদের উপর যদি তোমাদের আক্রমণ করতে হয় তাহলে আমি প্রক্টর, আমি শামসুজ্জোহা, আমার উপর দিয়ে আমাকে গুলি করে তারপরে গিয়ে আমার ছাত্রদেরকে হত্যা করতে হবে। তোমরা যদি কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে থাকো তাহলে মেন গেট দিয়ে ঢোকার পরে দেখবে একটা গোল চত্বর আছে।
আমার যে বিশ্ববিদ্যালয়, এখানে একটা গোল চত্বর দেখতে পাবা, এই গোল চত্বরের মাঝে যে একটা কবর দেখতে পাবা, এই কবরটাই হচ্ছে ডক্টর শহীদ শামসুজ্জোহা স্যারের কবর। ঠিক আছে, তাহলে বুদ্ধিজীবীদের হত্যা করে 14 ডিসেম্বর দেশকে মেধাশূন্য করার জন্য। ঠিক আছে, তারপর আসো মুক্তিযুদ্ধের সময় বরিশাল জেলা কোন সেক্টরের অধীনে ছিল? দেখছো তোমাদের কিন্তু কোশ্চিন আগে যেটা বললাম বরগুনা এবং পটুয়াখালী, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখানে এই অ্যান্সারটা কিন্তু সহজেই করতে পারি। বরিশাল জেলা কত নম্বর সেক্টরে ছিল? 9 নম্বর সেক্টরে ছিল। আচ্ছা, এটা মেবি শেষ কোশ্চিন। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা কৃষ্ণজাতের অধিকার আদায়ের সংগ্রামে জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে, মানে তার প্রায় 27, আমার সঠিক মনে আসতেছে 27 থেকে 17 বছর তিনি কারাগারে কাটিয়েছেন। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা। অবশেষে এসে তিনি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রসভার প্রধান হয়ে যান এবং তিনি এই যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মাঝে যেই বৈষম্যটা, এই বৈষম্যটা তিনি দূরীভূত করতে সক্ষম হন। ঠিক আছে, সেই ক্ষেত্রে ইনার সাথে কার মিল রয়েছে যে এত জেল জুলুম খাটার পরেও তিনি শেষ পর্যন্ত তার জাতিকে তিনি কি করতে পেরেছেন? এই ভয়াল থাবা থেকে, আগ্রাসন থেকে মুক্ত করতে পেরেছেন। তাহলে এখানে যে 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি কি কি? শেরে বাংলা লিগে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাহলে এটা তো সহজ কোশ্চিন, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইমা ইসলাম, ইনশাল্লাহ যাবো একদিন। হ্যাঁ, আপনার দাওয়াত থাকলো ভাইয়া, চলে আসবেন। আপনাদের এই প্ল্যাটফর্মে যে ভাইয়াগুলো আপনাদের ক্লাস নিয়ে থাকে, ভাইয়া আপুরা ম্যাক্সিমামই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির। ঠিক আছে, তো সমস্যা নাই, আপনারা আসবেন, আপনাদেরকে নিয়ে আড্ডা দেওয়া হবে, গল্প করা হবে, পুরো ক্যাম্পাস ঘুরে দেখানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো ভাইয়া এটাই আমার মেবি শেষ স্লাইড। ওকে, তাহলে দেখেন, আহারে মুশরিফা আক্তার ভাইয়া এতক্ষণ পরে একটা কমেন্ট করছে, সেটাও হচ্ছে ভাইয়া আর কতক্ষণ ক্লাস নেবেন। আপনি এমন সময় কমেন্টটা করছেন যে সময় আমার স্লাইডই শেষ হয়ে গিয়েছে। ওকে, আরেকটু যদি ধৈর্য ধরতেন তাহলে কিন্তু আপনার কমেন্টটা করার প্রয়োজন পড়তো না। ওকে ভাইয়া, তাহলে আজকের মতন আমি আপনাদেরকে 4র্থ অধ্যায়, 5ম অধ্যায় এবং 6ষ্ঠ অধ্যায়, অর্থাৎ এই পাকিস্তান আমলের, বাংলাদেশ অভ্যুত্থানে পাকিস্তান আমল এবং হচ্ছে যে মুক্তিযুদ্ধকালীন যে আমল, এই 2 অধ্যায় এবং তার আগের যে অধ্যায়টা আমরা দেখলাম, হ্যাঁ, যে বাংলায় ঔপনিবেশিক শাসন, কোম্পানি শাসন, তো সেই জায়গা থেকে আমরা এই 3টা অধ্যায় পড়েছি। এই 3টা অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে কোশ্চিন করার অনেক অপশান পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে যদি এমসিকিউ কোশ্চিন আমাকে করতে দেওয়া হয়, আমি ওই বাদ বাকি যে 3 অধ্যায় আছে, 3 অধ্যায় বাদ দিয়ে এখান থেকে কোশ্চিন করা 30টা কোশ্চিন কিন্তু খুব ভালো মানে কোশ্চিন করা যায়। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু এই অধ্যায়গুলোকে গুরুত্ব সহকারে পড়বেন, নতুবা এখানে কিন্তু আপনাদের ভালো মার্ক তোলা অনেকটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, কে যেন বললেন যে ভাইয়া অনেক দূর বাসা। সমস্যা নাই, আপনারা অ্যাডমিশনে তো আসবেন, অ্যাডমিশন যখন দিবেন, অ্যাডমিশনে আসবেন, ততদিন যে ভাইয়ারা থাকবে তাদের সাথে দেখা করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ঠিক আছে ভাইয়া, আজকের মতন এখানেই শেষ করি। আপনাদের ওয়ান শটের যে আমাদের যেই ক্লাস ছিল, তো সেই জায়গা থেকে, আচ্ছা, মিষ্টিমায় দুষ্টু রাজকন্যা কি বলেছো তুমি, একটু বললে ভালো হয়। আপনার ক্লাস কখন আছে? আচ্ছা ভাইয়া, আমার ক্লাসটা হচ্ছে যে রুটিন আমি এখনও দেখি নাই, রুটিন মেবি মাত্র পাবলিশড হয়েছে যত সম্ভব, আমি এখনও রুটিন দেখি নাই, সেহেতু আমি বলতে পারতেছি না আমার ক্লাস কখন আছে। হ্যাঁ শারমি, আপনাদের সকলের জন্যই দোয়া থাকবে যাতে আপনারা অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পারেন, আপনাদের অ্যাডমিশনের ক্ষেত্রে সহায়তা হয় এবং পরবর্তী জীবনে আপনাদের এটা কাজে লাগবে। ঠিক আছে, ইনশাল্লাহ ভাইয়া নেক্সট ক্লাসে দেখা হবে, না হলে পেইড ব্যাচে। হ্যাঁ অবশ্যই, আরেকটা বিষয় যে আপনাদেরকে আমাদের FRB 4.0 কোর্স রয়েছে। FRB এখনও যাদের প্রিপারেশান হয় নাই, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে এই MCQর সাথে কিন্তু ব্যাখ্যা নোট সংযুক্ত করা হয় নাই।
আপনারা যারা পেইড ব্যাচে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে আমরা নোট সংযুক্ত করে বুঝাই দেওয়ার চেষ্টা করব কোন প্রেক্ষাপটে কোন ক্ষেত্রে এখান থেকে আসছে। ইভেন আপনারা হচ্ছে রিটেন পরীক্ষা দেওয়ারও সুযোগ পাবেন আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। এছাড়া সার্বক্ষণিক মেন্টরের যে সুযোগ সুবিধা সেটাও পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে শেষ সময়ের যে প্রিপারেশান এফআরবি যেটা আমাদের, হ্যাঁ, তো ফাইনাল রিভিশন ব্যাচ থেকে একদম কমপ্লিট আপনাদেরকে প্রস্তুতি নিয়ে দেওয়া হবে। আমাদের A+ নিশ্চিত করে যা যা করতে হয় আমাদের টিচার আপনাদের জন্য করবে। আপনারা অবশ্যই যারা যারা এখনও যুক্ত হন নাই আমাদের এফআরবি 4.0 কোর্সে ভর্তি হবেন, ঠিক আছে? তো সকলের জন্যই দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে কখনো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।